স্বাগতম আপনাদের সবাইকে দ্য সিনে পপকাস্টের এপিসোড 1-এ, যেখানে আমরা পপ কালচার রিলেটেড ডিসকাশন করে থাকি। মেইনলি ইংরেজি মুভি, সিরিজ এবং সুপার হিরোজ নিয়ে। প্রতিটা এপিসোডে আমরা বিভিন্ন রকমের ইন্টারেস্টিং টপিক আলোচনা করার চেষ্টা করব। অনেক টপিকে ভিডিও বানানো সম্ভব হয় না, সেগুলো এখানেই সেরে ফেলবো। পাশাপাশি ট্রেন্ডিং বিভিন্ন টপিকসে আলোচনা করা হবে। এবং এপিসোডের শেষে গত সপ্তাহে কি কি ঘটেছে এরকম একটা নিউজ ফ্ল্যাশও রাখার চেষ্টা করা হবে। তবে আজকেরটা ভিন্ন, কারণ আজকে আমাদের ব্যাটম্যানের 85তম অ্যানিভার্সারি। সো আজকের এপিসোডটা হবে সম্পূর্ণই ব্যাটম্যান নিয়ে। তো চলুন দেরি না করে আজকের পডকাস্টটি শুরু করা যাক। আপনাদের সাথে থাকছে আমি পারভেজ হাসান, সিনেডক বিডি থেকে। সাথে থাকছে আরও অনেকজন। আসুন পরিচয় হওয়া যাক। আমাদের সাথে আছেন অনুপম ভাই, যিনি একজন ফিল্ম মেকার এবং ব্যাটম্যান ফ্যান্স অফ বাংলাদেশের অ্যাডমিন। অনুপম ভাই, কেমন আছেন আপনি? হ্যালো পারভেজ ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি। আমাদের সাথে আরো আছেন এহসান আহমেদ খান, যিনি একজন সিনেফাইল এবং আপনারা হয়তো ওনাকে চিনে থাকবেন। উনি আমার ভিডিওর মোস্ট অফ দ্য স্ক্রিপ্ট উনিই লিখেছেন। কেমন আছেন এহসান ভাই? শুভ সন্ধ্যা সবাইকে। ভালো আছি, আশা করছি খুব সুন্দর একটা সময় কাটবে সবার সাথে। জি। তারপর আমাদের সাথে আছেন অভি ভাই, যিনি যাকে আমি বলে থাকি কমিক বুকের ক্ষেত্রে নলেজ অনেক বেশি, এবং উনি আমার মোস্ট অফ দ্য কমিক রিলেটেড ভিডিওসগুলোর স্ক্রিপ্ট উনিই লিখেছেন। কেমন আছেন অভি ভাই? তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য। আশা করি আপনারাও সবাই ভালোই আছেন আর আমাদের আজকে ডিসকাশন পডকাস্ট বেশ ভালোই যাবে। জি, ধন্যবাদ। তারপর আমাদের সাথে আছেন একজন ব্যাটম্যান ফ্যান, সাদি ভাই। সাদি ভাই, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভাই। সবাইকে ব্যাটম্যান দিবসের শুভেচ্ছা। আহ, আশা করছি একটা ভালো একটা জার্নি সামনে আসছে। তো এই। আমাদের সাথে আজকে আরো কয়েকজনের থাকার কথা ছিল। জিসানের থাকার কথা ছিল, আজমেনেরও থাকার কথা ছিল। আজমেন এর আগেও এরকম ব্যাটম্যানের অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্ট করেছিল অনলাইনে, বাট আজকে সে ব্যস্ততার কারণে থাকতে পারেনি। বাট সে আপনাদের সবাইকে ব্যাটম্যানের অ্যানিভার্সারি ডে শুভেচ্ছা জানিয়েছে। তো আমরা শুরু করি আমাদের ডিসকাশন। তো প্রথমে আমি যে প্রশ্নটা দ্বারা শুরু করতে চাই, প্রথমে আমি ইন্টারেস্টিং কোয়েশ্চেনগুলো দিয়ে শুরু করবো, যাতে আমাদের অডিয়েন্সরাও শুরুতে ইন্টারেস্টেড থাকে। প্রথমে যে কোয়েশ্চেনটা আমি করতে চাই সেটি হচ্ছে যে আপনারা ব্যাটম্যানের সাথে কিভাবে পরিচিত হয়েছেন? আপনাদের পার্সোনাল এক্সপেরিয়েন্সটা কি? অর্থাৎ ব্যাটম্যানকে আপনি প্রথম কখন ফাউন্ড করেছেন? কোনো কমিক বুক দ্বারা, কোনো মুভি দ্বারা বা কোনো অ্যানিমেটেড সিরিজ দ্বারা? প্রথমে যদি আমি আমার কথা দিয়ে বলি, আমার প্রথমে ব্যাটম্যানের এনকাউন্টার হয় ব্যাটম্যান বিগিনস দিয়ে। মানে প্রপারলি যদি কোনো মুভি দেখে থাকি সেটা ব্যাটম্যান বিগিনস দিয়ে। তবে ছোট থাকতে আমি ব্যাটম্যান সম্পর্কে জেনেছিলাম এবং উন ব্যাটম্যানের একটা ছবি দেখেছিলাম একটা নিউজ পেপারে, 'প্রথম আলোতে' সম্ভবত। তখন আমি খুবই ছোট ছিলাম। এটা ক্লাসিক যে মুভিটা ছিল টিম বার্টনের, সেটার একটা পোস্টার পিক ছিল এবং সেটা দেখে আমি বেশ ভয় পেয়েছিলাম। সেখানে পেঙ্গুইনের চেহারাটা খুবই হরিফাইং লাগতো। আমি সেই মুভিটা কখনো দেখার সাহসই করিনি। আমি স্কিপই করতাম। মুভিটা যখন টিভিতে দেখানো হতো, আমি ভাবতাম যে এটা হরর কোনো ক্যারেক্টার। সেটা আমি খুবই ইগনোর করতাম। তবে আমি যখন টিন এজ বয়সে চলে আসি, তখন 'ব্যাটম্যান বিগিন্স' মুভিটা ১ম দেখি এবং সেটা দেখার পরেই লাইক পুরো 'ডার্ক নাইট' ট্রিলজিটা কমপ্লিট করি এবং পুরোপুরি একজন ব্যাটম্যান ফ্যান হয়ে যাই। তারপর ব্যাটম্যান রিলেটেড যত কনটেন্ট আছে, কমিক বুক বা বিভিন্ন রকমের জিনিসপাতি, সবগুলোর প্রতি প্রচুর ইন্টারেস্টেড হয়ে যাই। এবং এই মুভিটার দ্বারাই আমি যদি কোনো ক্রেডিট দিতে চাই, সেটা হচ্ছে 'ব্যাটম্যান বিগিন্স'। এই মুভিটার দ্বারাই আমি ব্যাটম্যানের সম্পর্কে সবকিছু জানতে পেরেছি এবং এর প্রতি একজন ফ্যান হয়েছি আরকি। তো এবার আমি বাকিদের থেকে জানতে চাইবো যে আপনারা কিভাবে ব্যাটম্যানের সাথে পরিচয় হয়েছেন? শুরুতে আমি এহসান ভাইকে জিজ্ঞেস করতে চাই। আহ, ধন্যবাদ সবাইকে, ব্যাটম্যান দিবসের শুভেচ্ছা। আমি তখন খুব ছোট ছিলাম। আহ, সে সময়টা ছিল ঈদের সময়। বাবা মার সাথে একবার একটা ঈদের ঈদ শপিং এর জন্য একটা জুতার দোকানে গেছিলাম, বাটার। তো ওইখানে প্রথম যে একটা জুতা ছিল, যেখানে কিছু সুন্দর মানে কার্টুনের ছবি ছিল। আমি তখন খুবই ছোট, তো আমি বাবাকে খুব রিকোয়েস্ট করেছিলাম জুতোগুলো কিনে দিতে। তো বাবাও কিনে দিল। মা বলল, এই যেখানে তুমি যে কার্টুনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাটম্যান। সে রাতের বেলা একটা শহরের মানুষকে অনেক দৈত্য দানবের হাত থেকে প্রোটেক্ট করে। মা আমাকে এভাবেই বলেছিল। তো আচ্ছা, আপনার তারপর আপনার মা কি ব্যাটম্যান ফ্যান ছিল? ছোটবেলায় মায়ের সাথে আমি সুপারম্যানের অনেক মুভি দেখতাম আর কি, অনেক ছোট ছিলাম যখন। মায়ের হয়তো বাহ! হালকা পাতলা idea ছিল। তো তারপরে এটা এটা ছিল আমার বয়স তখন 6 বছর বয়স।
তো তারপরে আমার তখন ব্যাটম্যান নিয়ে অনেক কল্পনা ছিল, আসলেই সে কে, সে কিরকম। আসল তো আমার বাসায় ডিশ ছিল না, বিটিভি ছিল, তাই ওরকম ব্যাটম্যান নিয়ে সেরকম কন্টেন্ট দেখার সৌভাগ্য তখনও হয়নি। তো একবার ঈদের সময় আমি যখন আমার নানুর বাড়ি থেকে শহরে আসতেছিলাম, আমার শহর ছিল সিলেটে যেখানে আমরা থাকতাম। তো একটা ট্রেনের একটা স্টেশনে যে বইয়ের দোকান থাকে, সেখানে একটা ছোট গল্পের বই দেখেছিলাম ব্যাটম্যানের। বাবা এটা কিনে দিয়েছিল। তো ওইখানে আমি ছোট একটা গল্প ছিল, 10 পৃষ্ঠার গল্প, 5 টাকার বই আর কি। ওইখানে ওই শর্টকাটে ব্রুস ওয়েন কিভাবে ব্যাটম্যান হয়ে একটা ভিলেনকে থামায়, এটা নিয়ে একটা ছোট গল্প পড়েছিলাম, ভালোই লেগেছিল। তারপরে আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমাদের বাসায় ডিশ আসে। আর আমাদের বাসায় তখন বাবা ডিশ অ্যান্টেনা এনে দেয়। তো তখন থেকে আমি কার্টুন নেটওয়ার্ক দেখা শুরু করি, তারপরে নেট জিও, ডিসকভারি, এনিওয়ে। তো একদিন কার্টুন নেটওয়ার্ক পপকর্নে আমি একটা অ্যানিমেটেড মুভি দেখি, যেটা বলতে গেলে আমার লাইফের ওয়ান অফ দ্য সুইটেস্ট মেমোরিজ অফ চাইল্ডহুড। সেই মুভিটার নাম ছিল ব্যাটম্যান ভার্সেস ড্রাকুলা। ওই মুভিটা বাহ! দেখে আমি মানে এতটা ফ্যাসিনেটেড হয় ব্যাটম্যানের প্রতি প্লাস ড্রাকুলার প্রতি। ওই কার্টুনটা দেখে আমি 2টা ক্যারেক্টার সম্পর্কে জানতে পারি। এরপরে তখন আমি ব্যাটম্যান আসলে কিরকম, ব্যাটম্যান সম্পর্কে আরো জানতে হবে, এই আইডিয়া থেকে যখন কোনো কাজিনের মোবাইল পাই বা ল্যাপটপ পাই, তখন আমি গুগলে ঢুকে ব্যাটম্যান লিখে সার্চ দিতে থাকি, ব্যাটম্যানের প্রতি আমার আকর্ষণ বাড়তে থাকে। তখন এরপরে প্রথম ওই সময় 2012 সাল ছিল, দ্য ডার্ক নাইট রাইজেস ফিল্মটা তখন মুক্তি পায়। প্রথম আলো পেপারে আমি তখন এই ডার্ক নাইট রাইজেস ফিল্ম সম্পর্কে অনেক কিছু পড়ি। আমার তখন আগ্রহ আরো বেড়ে যায় ব্যাটম্যানের প্রতি। তখন আমার মানে আমার তখন আর নিজস্ব স্মার্টফোন ছিল না যে ডার্ক নাইট রাইজেস ডাউনলোড করে দেখবো। আমি তখন অপেক্ষা করতে থাকি কবে এইচবিওতে ডার্ক নাইট রাইজেস দেখাবে। প্রতিদিন আমি এইচবিওতে যখনই সময় পেতাম এইচবিও চ্যানেলটাতে আমি উম, নিয়ে আসতাম টিভিতে, আর অপেক্ষা করতাম। তো এরপরে এই ডার্ক নাইট রাইজেস এর জন্য অপেক্ষা করতে করতে একটা সময় ব্যাটম্যান বিগিনস দেখে ফেলি। এরপর ব্যাটম্যান বিগিনস দেখার পরে তো ব্যাটম্যান সম্পর্কে আমার ধারণা আরো গভীর হয়। তারপরে বছর আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন এইচবিওতে দ্য ডার্ক নাইট রাইজেস প্রিমিয়ার হয়েছিল প্রথমবারের মতো। আমার মনে আছে, আমার জেএসসি পরীক্ষার 2 সপ্তাহ আগে আমি আমার বাবা মার চোখ ফাঁকি দিয়ে আমি রাতের বেলা যখন ডার্ক নাইট রাইজেসটা দেখেছিলাম, ওইখানে যে ব্যাটম্যানের যে লাস্ট সিনটা, ওইটা দেখে মানে ব্যাটম্যান বিকেম এ হিরো ফর মি এট দ্যাট টাইম। তারপরে আরো আস্তে আস্তে বড় হয়ে ব্যাটম্যানের সব এনিমেটেড মুভিগুলো দেখতে থাকি। ব্যাটম্যানের প্রায় সব ফিল্মই আমার দেখা হয়ে গেছে। স্টিল না, আমি এখনো ব্যাটম্যানের বিভিন্ন কার্টুন গুলো, বিভিন্ন লেটেস্ট অ্যানিমেশন গুলো দেখে, যে লেটেস্ট ব্যাটম্যান দ্য কেপ্ট ক্রুসেডার দেখলাম। এখনো কিস কার্টুনে ঢুকে সেই ব্যাটম্যানের সেই ক্লাসিক অ্যানিমেটেড সিরিজ দ্য ব্যাটম্যান 90s এর, তারপর 2004-এর দ্য ব্যাটম্যান, এগুলো দেখি। ব্যাটম্যান বিকামস এ পার্ট অফ মাই লাইফ। জি। আমি বাহ! বলতে আপনি তাহলে পারি। অ্যানিমেটেড মুভি দ্বারাই ব্যাটম্যানের সাথে পরিচিত হয়েছেন ১ম এ। জি জি, তাই। এবার আমি আচ্ছা। বাকিদের গল্পগুলো শুনতে চাচ্ছি, ধন্যবাদ আমাকে। জি, ধন্যবাদ আপনাকে বলার জন্য। এবার অনুপম ভাই আপনি বলুন আপনি কিভাবে ব্যাটম্যানের সাথে পরিচিত হয়েছেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুব মানে মুগ্ধ হয়ে ভাইয়ের গল্প শুনছিলাম। কারণ কোনো জায়গায় গিয়ে আসলে গল্পগুলো মিলে যায় আরকি। তো আমার ১ম এনকাউন্টার অনেক ছোটবেলায়। তখন আমি ক্লাস 4 এ পড়ি এবং আমি মাত্রই আপনার পপ কালচার নিয়ে একটা আগ্রহ শুরু হয়েছে এবং সেই আগ্রহের কেন্দ্রবিন্দু তখন একমাত্র ছিল অ্যানিমেটেড শোজ গুলো, হ্যাঁ? তো আমাদের দেশে তখন ফক্স কিডস বলে একটা এপিসোড দেখাতো, সেখানে ২ টো কি ৩ টে মার্ভেলের চমৎকার সব অ্যানিমেশন হচ্ছিল তখন, সেগুলো দেখানো হতো। তো ব্যাটম্যান বা ডিসি নিয়ে সেভাবে ধারণা ছিল না। তো ধারণা যেটা ছিল ডিটেকটিভ নিয়ে এবং আমি ছোটবেলায় মানে বই পড়তে খুব ভালোবাসতাম। তো এটা নিয়ে আলোচনা হচ্ছিল স্কুলে। তো আমার একটা বন্ধু, নামটা আমার ঠিক এখন আর মনে নেই। খুব সম্ভবত সাদমান। সে আমাকে বলেছিল ওয়ার্লডস গ্রেটেস্ট ডিটেকটিভ হচ্ছে ব্যাটম্যান। আমি বললাম, "ব্যাটম্যান কে?" তো সে আমাকে একটা মানে আইডিয়া দিল যে দেয়ার ইস আ অ্যানিমেটেড শো অ্যাবাউট দিস সুপার হিরো। সেটা হচ্ছে প্রতিদিন রাতে কার্টুন নেটওয়ার্কে ১০ টায় দেখায়। দেখতে পারিস। তো রাত ১০টা তখনকার দিনে অনেক কিছু। ওটা অনেক আমাদের জন্য গভীর রাত। তো সেই ১০টা পর্যন্ত জেগে থাকার রিস্ক নিয়ে কার্টুন নেটওয়ার্ক খুললাম। আমার এখনো মনে আছে দ্যা ফার্স্ট এপিসোড ওয়াজ টু ফেস, যেটা হচ্ছে দ্য ব্যাটম্যান অ্যানিমেটেড শোর ওয়ান অফ দ্য ডার্কেস্ট এপিসোড স্টিল নাও আরকি। ওইটা দেখার পরই মানে আমার সুপার হিরো নিয়ে পুরো মানে পারসেপশনটাই চেঞ্জ হয়ে যায়। ব্যাটম্যানকে চিনি ১ম বারের মতো চিনতে মানে চেনা শুরু করি।
এবং এরপর মানে পুরো অ্যানিমেটেড শোটার একজন রেগুলার মানে ফ্যান হয়ে যাই আরকি। এবং সবকিছু অন্যরকম ছিল। কারণ আমরা যখন এই যে ২ টা সুপার হিরো শো একসাথে দেখছি তখন আস্তে, আস্তে বুঝতে পারি যে আসলে ব্যাটম্যানের টোনটা একদম অন্যরকম, থিমটা অন্যরকম। অনেক বেশি আমার মনে হচ্ছিল যে মানে আমি যা দেখছি বা আমরা যা পারসিভ করছি তার চেয়ে অনেক বেশি লেয়ার্ড। তো তখন থেকেই ফ্যান্ডম এর শুরু। এরপর ১ম সিনেমা খুব মানে সারপ্রাইজিংলি পারভেজ ভাইয়ের মতোই ফার্স্ট ব্যাটম্যান সিনেমা কিন্তু আমার ছিল দ্য ব্যাটম্যান রিটার্নস টিম বার্টনের, যেটাতে পেঙ্গুইন ছিল। I love the film. I still love that film more than মানে any other Tim Burton Batman movies আরকি। দ্য হোল মানে ক্যাম্পিনেস অফ দ্যাট ফিল্ম মানে আমার কাছে পুরো ব্যাপারটা খুব মানে অন্যরকম ভাবে প্রভাবিত করেছিল সেই সময়। তারপর দ্য ব্যাটম্যান দেখি, ব্যাটম্যান দেখি 1989 এর। এরপর ব্যাটম্যান বিগিনস যখন আসে তখন তো এটা কমপ্লিটলি আলাদা একটা ফেজ। তখন আমরা পুরো দস্তুর ব্যাটম্যান ফ্যান। ব্যাটম্যান বিগিনস মনে হয় সম্ভবত মানে একটা গ্রাউন্ড ব্রেকিং এক্সপেরিয়েন্স ছিল আরকি। তখন ডিভিডিতে দেখেছিলাম ২০০০ মোস্ট প্রবাবলি ২০০৮ কিংবা ৯ এ বা ১০ এরকম একটা সময় আরকি। আমার আরেকজন কাজিন ছিলেন। তিনিও আবার ব্যাটম্যানের মোটামুটি একজন বড় ভক্ত। তো তার সুবাদে আমরা ব্যাটম্যান বিগিনস দিয়ে শুরু করি। তারপর দ্য ডার্ক নাইট আসে, দ্য ডার্ক নাইট রাইজেস আসে, ইতিহাস তৈরি হয়। এইভাবেই আসলে মানে ফ্যান্ডম এর গল্পটা চলছে। এরপর কোনো না অনেকগুলো ব্যাটম্যান এর অ্যানিমেটেড শোজ দেখেছি। কমিক বুক যখন পড়া শুরু করি, মোস্ট প্রবাবলি ১০ কি ১১ র দিকে খুব রেগুলারলি আসলে কমিক বুক পড়া শুরু করি। তখন থেকেও হচ্ছে ব্যাটম্যানের পুরো মানে একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছিল। অনেক কিছুই পড়েছি যতটুকু পেরেছি। বাট সেই ভালোবাসাটা এখনো রয়ে গেছে আরকি। এইভাবেই চলছে এখনো এই যে শো দেখা নিয়েই। তবে ওই ১ম দিনের যে দ্য টু ফেস এর ফার্স্ট পার্ট এবং সে এন্ডিং এ হচ্ছে যখন টু ফেস আর হারভি হচ্ছে মানে অ্যাক্সিডেন্টটা ফেস করে এবং ব্যাটম্যানের যে এক্সপ্রেশন সেটা আমার মনে হয় আমার জীবনে দ্য গ্রাউন্ড ব্রেকিং পয়েন্ট অফ বিং এ ফ্যান অফ দ্য ব্যাটম্যান। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনাকে। আপনারও তাহলে ব্যাটম্যানের সাথে পরিচয় হয়েছে অ্যানিমেটেড শোটা দ্বারা এবং ওই অ্যানিমেটেড শোটা সত্যি অসাধারণ ছিল। আসলেই, কার্টুন হিসেবে আসলেই। এরকম সিরিয়াস একটা শো আমরা কখনো ছোটবেলায় দেখিনি। এবং এটা সত্যি এখনো লিভ আপ করে। এখনো ব্যাটম্যানের যত অ্যাডাপশন হয়, খুবই রেলেভেন্ট অনেকগুলো ফেল এখনো। করে। জি, জি। হুম, হুম, এবার হুম। আমি সাদি ভাইয়ের থেকে শুনতে চাবো। আপনার ব্যাটম্যানের সাথে কিভাবে পরিচয় হয়? আচ্ছা, থ্যাংক ইউ পারভেজ ভাইয়া। আহ, তো আমরা যে কমিউনিটিতে বিলং করতাম, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের মানে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিনোদন জগতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান ৩ টা ক্যারেক্টার অচিরেই আরকি মানে জানি না, দেখি নাই কিছু, কিন্তু ৩ টা কেমন জানি মানে মস্তিষ্কে একটা সেট হয়ে গেছে আরকি। মানে তখনকার আমার জন্য এটা হোলি ট্রাইনিটি ছিল। তখন স্টিকার কেনার প্রবণতা ছিল। তো ওইখানে ব্যাটম্যান, সুপারম্যান ওইটা থাকতো। তো আ তখন সম্ভবত সিএনএ আপনার জাস্টিস লিগ আনলিমিটেড অ্যানিমেশন সিরিজ দিত আরকি। তো তখন সুপারম্যান, ব্যাটম্যানকে চিনতাম। তবে ব্যাটম্যানকে পার্সোনালি ফার্স্ট চিনি হয়তো আপনারা অনেকে পড়ে থাকবেন 'প্রথম আলো' পত্রিকার সঙ্গে প্রতি রবিবার মেবি একটা করে ম্যাগাজিন দিত। আ নামটা এক্সাক্টলি কি ছিল? ঘোড়ার ডিম টাইপের কিশোর কিছু আলো? একটা। হ্যাঁ, না, না, কিশোর আলো না। 'প্রথম আলোর' সঙ্গে আচ্ছা, একটা ছোট একটা ম্যাগাজিন থাকতো আরকি। হতে পারে। ২০০৮-৯ সালে আরকি। তো একটা সংখ্যা ছিল সুপারহিরো সংখ্যা। তো ওইখানে বেশ কিছু সুপারহিরো নিয়ে আরকি মানে পুরা সংখ্যাটাই ফিচার ছিল সুপারহিরো। তো ওইখানে ফার্স্ট ব্যাটম্যানের অরিজিন জানি, সুপারম্যানের অরিজিন। তো ব্যাটম্যানের অরিজিনটা খুবই টাচ করে আরকি। হ্যাঁ? একটা ভিজিল্যান্ট বাবা-মা মারা গেছে। তো ওইটা ওইভাবে ব্যাটম্যানের সঙ্গে পার্সোনালি পরিচয়। তারপরে তো জাস্টিস লিগ আনলিমিটেড তখন চিনতাম না সুপারম্যান, ব্যাটম্যান চিনতাম, গ্রিন ল্যান্টার্ন চিনতাম। তো তখন আমার খুবই লাগতো যে স্পাইডারম্যান ক্রসওভার হয় না কেন? স্পাইডারম্যান ইউনিভার্স শেয়ার করে না কেন? কিন্তু তখনও মার্ভেল ডিসি চিনতাম না। যাই হোক, তো এভাবেই ব্যাটম্যানের সঙ্গে পরিচয়। তারপর আমার ফার্স্ট ব্যাটম্যান মুভি মেবি ব্যাটম্যান অ্যান্ড রবিন ছিল। রিটার্ন স্টারও পরে দেখি। তো এভাবেই শুরু। তো স্টিকার কিন্তু আমার ক্ষেত্রে স্টিকারটা খুবই করেছে আমাকে। উদ্বুদ্ধ করেছে ব্যাটম্যানের, সুপারম্যানের প্রতি। তো এখন তো তারপরে তো দ্য ডার্ক নাইট ট্রিলজি, ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড সিরিজ, ওই যে অনুপম ভাই যেটার কথা বললেন, ওইটা তো মানে আউটস্ট্যান্ডিং একটা বিষয়। হ্যাঁ, জি, ধন্যবাদ এভাবে আরকি। আপনাকে। আচ্ছা, এবার অভি ভাই আপনি বলেন। আপনার ব্যাটম্যানের সাথে কিভাবে পরিচয় হয়? অভি ভাই? আমার ক্ষেত্রে ব্যাটম্যানের সাথে পরিচয় হওয়াটা একটা খুব স্লো প্রসেস ছিল। আমার সেক্ষেত্রে
আমার প্রথম দিক থেকে আমার বড় ভাইয়ের মাধ্যমে প্রথমে নামটা শুনি আমার যতদূর মনে পড়ে। তারপর আমি তখন মানে সুপারম্যান, স্পাইডারম্যান এই দুটো ক্যারেক্টারকে সবচেয়ে ভালোভাবে চিনতাম। আর এই দুটো আমি ব্যাটম্যানের শুধু নামটাই শুনেছি, সেই সূত্রে আমি ভাবতাম এ সম্ভবত ড্রাকুলা টাইপ কোন একটা ক্যারেক্টার হবে। ইভেন আমাকে কেউ কেউ বলেছিল যে এ নাকি মানে বাদুড়ের মতো রক্ত খায়। তো সেই সূত্রে হ্যালো হ্যালো ভাই এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তো সেই সূত্রে আমার প্রথমত আমি ব্যাটম্যানকে কল্পনায় দেখতাম তেমন স্পাইডারম্যানের মতো কোনো একটা অ্যানিমেল বেসড সুপার ন্যাচারাল অ্যাবিলিটি সম্পন্ন হিরো। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে স্টিকার, এই যে সাদি ভাই যেটা বললেন স্টিকার কালেক্ট করার একটা মারাত্মক প্রবণতা ছিল, আর সেটা আমার কাছে একরকম ড্রাগ অ্যাডিকশনের মতো ছিল। ইভেন এই স্টিকার কালেকশনের অ্যাডিকশনটা এমন বাজে পর্যায়ে চলে গেছিল যে আমি একদিন বাসাতে লিটারালি চোর যেভাবে গণধোলাই খায় আমি সেইভাবে গণধোলাই খেয়েছিলাম স্টিকারের জন্য। তো সেই ক্ষেত্রে আমার প্রথমে আসে অ্যানিমেটেড সিরিজ গুলো। এর মধ্যে দ্য ব্যাটম্যানের কিছু ছিল, জাস্টিস লিগ আনলিমিটেড এর কিছু ছিল, আর বেসিক্যালি কার্টুন নেটওয়ার্কে আর তৎকালীন সময় ডিজনি এক্সটি এই টাইপের চ্যানেল গুলো। অভি ভাই, আসলে আমার এখানে আজকে হঠাৎ বিকেলের পর থেকে আমার এখানে আমার ওয়াইফাই কানেকশনটা আজকে বিকালের পর থেকে খুব ডিস্টার্ব করছে, এই জন্য আর কি সরি। আচ্ছা আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করছি, যদি আমি না শুনতে পাই তাহলে কেউ শুনতে পাবে না পরে। সো স্যাডলি অভি ভাইয়ের কথা আমি শুনতে পাচ্ছি না, হয়তো ওয়াইফাই প্রবলেম। আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। ওকে ভাই, ওকে। আচ্ছা, তো এখন একটা বেশ ইন্টারেস্টিং কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে, এবং এটা বেশ কন্ট্রোভার্সিয়ালও। অনেকে বলে থাকে যে ব্যাটম্যান হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সুপার হিরো এভার। এখন এই কথাটা কি বেশি বড় হয়ে যায়? এই টাইটেলটা কে ডিজার্ভ করে বেশি? অন্য কোনো সুপার হিরো, নাকি ব্যাটম্যান, নাকি সুপারম্যান? সো প্রথম কোয়েশ্চেন থাকবে এটা, যে ব্যাটম্যান কি সত্যি গ্রেটেস্ট সুপার হিরো অফ অল টাইম এই টাইটেলটি ডিজার্ভ করে? এবং আরো একটি সাইড কোয়েশ্চেন, যে কেন ব্যাটম্যান অন্যান্য সুপার হিরোদের থেকে ভিন্ন বা গ্রেটার, যেটাই আপনারা মনে করেন। এখন আমি চাবো যে, এর আগের কোয়েশ্চেনটা পার্সোনাল ছিল, এখন আমি সবার থেকে শুনতে চাবো। অভি ভাই ছাড়া বাকিরা মিক অন করতে পারেন। আপনারা আপনাদের মতো করে বলেন যে আপনাদের কি মনে হয়? Batman might not be the greatest superhero of all time. মানে in my personal opinion, he is the most impactful. হ্যাঁ, মানে আমি যদি পার্সোনাল বায়াস দেখাইতে চাই, অবভিয়াসলি মানে মোস্ট ফেভারিট সুপার হিরো অফ অল টাইম, মানে টু সাম এক্সটেন্ট টেকনিক্যালি ওকে গ্রেটেস্ট সুপার হিরো অফ অল টাইম বলা যায়, কারণ হচ্ছে তার যে ইম্প্যাক্ট বা তার যে ট্রানজিশন, সেই ট্রানজিশনের প্রত্যেকটা ফেজ কিন্তু পপ কালচারকে কিছু না কিছু কন্ট্রিবিউট করেছে। আমি একটু যদি টেকনিক্যালি বলি আর কি, আসলে সেন্টিমেন্টালি বলতে গেলে জিনিসটা আসলে অনেক বেশি বায়াসড লাগে। বাট আপনি যদি প্রত্যেকটা ফেজ দেখেন, 60s এর ফেজ, 45 এর ফেজ, 55 এর, 60s এর ফেজ, 70s এর ফেজ, 80s এর ফেজ, 90s এর ফেজ, প্লাস মিলেনিয়ামে ঢোকার পর প্রত্যেকটা ফেজে ব্যাটম্যানের যে পরিবর্তনগুলা, সেইগুলো কিন্তু পপ কালচারকে খুব গভীরভাবে কন্ট্রিবিউট করেছে। হ্যাঁ, অন্যান্য অনেক ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না। অনেক ক্যারেক্টার আছে যারা ওয়ান্ডারফুল ক্যারেক্টার, বাট তাদের স্টোরি লাইন বা তাদের ফেজের কোনো একটা সময় গিয়ে তাদের যে ডাউনগ্রেডটা ছিল, একটা লম্বা গ্রাফের দাগ, যে এখানে হচ্ছে তাদের কন্ট্রিবিউশনটা হিউজ না। বাট ক্যারেক্টারিস্টিক ট্রানজিশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে এইটা মনে হয় যে কমিক বুকের স্টোরি লাইন এবং সিনেমার স্টোরি লাইনও আপনি যদি দেখেন, আইরনিক্যালি দে আর অলসো দ্য সেম। প্রত্যেকটা স্টেজই কোনো না কোনো একটা ডিফারেন্ট মানে সিগনিফিকেন্স রেখে গেছে কমিক বুকের ইতিহাসে। তো আর আপনার মতে এই টাইটেলটা কে ডিজার্ভ করে যদি ব্যাটম্যান না হয়? এখন দেখেন, আমরা সাধারণত তাদেরকেই মানে তাকেই গ্রেটেস্ট সুপার হিরো বলতে পছন্দ করি, যার হচ্ছে মানে যে হচ্ছে সব সুপার হিরোদের মানে শুরু বা জেনেসিস শুরু করে। আমরা ধরে নিই এটা সুপারম্যান। হ্যাঁ, প্লাস হচ্ছে জি। অনেকে সুপারম্যান। কিন্তু হ্যাঁ, সুপারম্যানকে কমিক বুকের জিসাস বলে। এক্স্যাক্টলি। এবং এইটা আমার মনে হয় এটার একটা আলাদা ইম্প্যাক্ট আছে না, দি আল্টিমেট সেভিয়ার বলে আমরা তাকে গ্রেটেস্ট সুপার হিরো বলছি। হ্যাঁ, এটা কিন্তু আর ফ্যাক্ট অনুপম ভাই, সুপারম্যান যে মানে এটা কিন্তু ফ্যাক্ট। না, গড আমি যে তো সুপারম্যান ফ্যাক্ট। অবভিয়াসলি
আমি আমাকে যদি আপনি মানে একদম ফ্রম এ টেকনিক্যাল স্ট্যান্ড পয়েন্ট জিজ্ঞেস করেন, হি ইজ দ্য গ্রেটেস্ট সুপার হিরো অফ অল টাইম, ফিলোসফিক্যালি স্পিকিং। বাট ওই যে আপনার ব্যাটম্যানের যে জনপ্রিয়তার জায়গাটা, ওইটা হচ্ছে খুব ইম্প্যাক্টফুল আর কি। মানে আপনি ব্যাটম্যানের ব্যাপারটা এবং হচ্ছে সুপারম্যানকে, সুপারম্যানের হ্যাঁ, জনপ্রিয়তাটাও কিন্তু অতিরিক্ত। লাইক আমাদের হুম, ওল্ডার যারা মনে করেন জেনারেশন ছিল বা যেকোনো বুড়ো মানুষকে যদি আমরা জিজ্ঞেস করি, তারা ঠিক, কিন্তু সুপারম্যানের যে কস্টিউমটা হুম, এটার হুম, হুম, সাথে ম্যাক্সিমাম মানুষ পরিচিত। এই যে লাল একটা একদম, কেপ এবং হুম, যে হুম, ব্লু একটা স্যুট, তারা কিন্তু অনেক আগে থেকেই এইটা জেনে আসছে। কারণ সুপারম্যান কিন্তু অনেক আগে থেকেই পপুলার। টিভি এবং অনেক ম্যাটেরিয়ালস কিন্তু ব্যাটম্যানের থেকে সুপারম্যানেরই বেশি। আগে আরকি পুরোনো ঠিক, কথা ঠিক, বলছি। ঠিক। এখন এহসান ভাই আপনি তো কিছু বলছেন না, আপনি বলেন। আমার এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ভিউ পয়েন্ট আর কি। একেকজনের কাছে তো একেকজনকে গ্রেটেস্ট মনে হবে। কারো কাছে পেলেকে গ্রেটেস্ট মনে হয়, কারো কাছে ম্যারাডোনাকে, কেউ কেউ বলে মেসি ওয়ান অফ দ্য মেসি হ্যাজ সারপাসড দেম অল। বাট আমার কাছে মনে হয় যে ব্যাটম্যানকে যদি বলতে হয় এই আর্গুমেন্টে যে হি ইজ দ্য গ্রেটেস্ট সুপার হিরো অফ অল টাইম, তাহলে বলতে হবে ওর ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স এর জন্য। মানে ওর লাইফের যেসব আপস এন্ড ডাউনস আছে। এবং ব্যাটম্যান, আমি যতগুলো ব্যাটম্যানের এনিমেটেড শো দেখেছি, আমার আলটিমেটলি কখনো, আনফরচুনেটলি কখনো কমিক্স পড়া হয়নি, তবে আমি ব্যাটম্যানের যতগুলো মুভি দেখেছি, এনিমেটেড শো দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে ব্যাটম্যানের গল্পগুলোকে বিভিন্ন শেপ দেওয়া যায়, কারণ তার নিজস্ব কোনো সুপার পাওয়ার নেই। বাট সে তার থিঙ্কিং অ্যাবিলিটিকে ইউজ করে, ক্রিটিক্যাল ফ্যাকাল্টিকে ইউজ করে, সে ইভেন ড্রাকুলার মতো ক্যারেক্টারকেও সে ফেস করতে পারে, সুপারম্যানের মতো ক্যারেক্টারকেও সে ফেস করতে পারে। আহ সেজন্য আমার মনে হয় যে তাকে যেহেতু বিভিন্ন রকমের গল্পে ফিট করা যায়, অনুপম ভাই যেমন একটু আগে বলেছিলেন যে ব্যাটম্যানের এক একটা ট্রানজিশন কিন্তু পপ কালচারে অনেক বড় ইম্প্যাক্ট রেখেছে। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ব্যাটম্যান ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সুপার হিরো অফ অল টাইম। আর ব্যাটম্যানের কারণে কিন্তু সুপার হিরো জগৎটা কিন্তু অনেক বেশি পপুলারিটি লাভ করেছে। ব্যাটম্যানকে বলা হয় দ্য জেমস বন্ড অফ দ্য সুপার হিরোস। ব্যাটম্যানের কারণে কিন্তু আমার কাছে, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি অনুপম ভাইয়ের মতো, তারপরে সাদি, ও আমার জুনিয়র, বাট ও আমার সম্পর্কে, আমার থেকে অনেক বেশি জানে এই কমিক কালচার সম্পর্কে। আমার কাছে যেটা মনে হয় যে ব্যাটম্যানের কারণেই, ব্যাটম্যানের ইম্প্যাক্টের কারণেই কমিক্স জগতের বিজনেসটা অনেক বেড়েছে, এর পপুলারিটি বেড়েছে। আর ব্যাটম্যানের ক্যারেক্টার যে আপস এন্ড ডাউনস গুলা, ওর যে ব্রুস ওয়েনের যে ক্যারেক্টারিস্টিক্স, সে কখনো প্লে বয় হিসেবে আসে, আবার কখনো সে খুবই ফিলান্থ্রপিস্ট একজন হিউম্যান বিং হিসেবেও চলে আসে। তাকে কখনো শার্লকের মতো তুখোড় বুদ্ধি ডিটেকটিভ হিসেবে দেখা যায়। আহ আবার কখনো কখনো খুবই একদম ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানের যে ব্রুস ওয়েন, তার মতো দেখা যায় খুবই আপসেট একজন হিউম্যান বিং, খুবই ডার্ক সাইকোলজির একজন হিউম্যান বিং। এরপরে ডার্ক নাইট রিটার্নস আমরা দেখেছি, মানে ব্যাটম্যানের শেষ এজে এসেও সে যেভাবে ফাইট করেছে। এবং তার মধ্যে যে তার মধ্যে আমরা রবিন হুডকে খুঁজে পাই, সে ইংল্যান্ডের রবিন হুডকে খুঁজে পাওয়া যায়, তার ভিতরে শার্লক হোমসকে খুঁজে পাওয়া যায়, তার ভিতরে জেমস বন্ডকে খুঁজে পাওয়া যায়। না, আমার কাছে মনে হয়, যদিও আমি পার্সোনালি আই এম এ ফ্যান অফ সুপারম্যান। আমি যদি, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমার কাকে বেশি ভালো লাগে, ব্যাটম্যান, সুপারম্যান, না স্পাইডারম্যান, না ক্যাপ্টেন আমেরিকা, আমি সুপারম্যান কি বলবো, আমার সবচেয়ে প্রিয় সুপার হিরো সুপারম্যান। কিন্তু যদি আমাকে বলে কেউ যে কে গ্রেটেস্ট সুপার হিরো, তাহলে আমি হয়তো আমার লজিক্যাল আইডিয়া থেকে আমি এটুকু বলতে পারি যে আমার আমার ভিউ পয়েন্ট থেকে ব্যাটম্যান ইজ দ্য গ্রেটেস্ট সুপার হিরো অফ অল টাইম। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। ওহি ভাই বলবে, আপনি কিছু বলবেন? আপনার মতে কি? ওহি ভাই? আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমার সবচাইতে আমার মোস্ট ফেভারিট সুপার হিরো ট্রিও হচ্ছে তিনজন, ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, এবং ক্রমান্বয়ে এই তিনজনই। কিন্তু যদি সবচাইতে আইকনিক বা সবচাইতে আইকনিক সুপার হিরো আমার কাছে সুপারম্যান। আর সবচাইতে ইনফ্লুয়েন্সিয়াল আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্যাটম্যান। সবচাইতে আইকনিক সুপারম্যান এই জন্য যে একদিক থেকে সে কমিক বুক সুপার হিরো শব্দটার বাবা, জন্মদাতাই সে। আর ব্যাটম্যান এই কমিক বুক জনরাটাকে আরো পুশ দিয়েছে, সে অনেকগুলো ডাইমেনশন বের করে। ভাইয়ার লাইন মনে হয় আবার কাট অফ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা নেক্সট একটি কোয়েশ্চেনে মুভ করতে চাই। আচ্ছা, ও অবশ্যই। একটা কোয়েশ্চেন ছিল যে সে যদি গ্রেটেস্ট না হয়ে থাকে, অনেকেই বললেন যে সাবজেক্টিভ, তাহলে ব্যাটম্যান কিভাবে অন্যান্য সুপার হিরোদের থেকে ভিন্ন? কোন জিনিসটা তাকে বেশি ডিফারেনশিয়েট করে? তাকে অনন্য করে তোলে?
আমার কাছে এখনের যে হ্যাঁ, 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 এখনের ভাই বল। বাই দ্য ওয়ে আমি বলে দেই, এখনের যে কোয়েশ্চেনস গুলো থাকবে হুম, এগুলো ইন্টারভিউ টাইপ হবে না। পার্সোনাল কোয়েশ্চেনস থাকলে আপনাদেরকে আচ্ছা, এক, এক করে বলতে দিব। এখন এগুলো ওপেন এন্ডেড থাকবে। আপনারা সবাই মিলে আলোচনা করুন। জাস্ট লাইক এ ফ্রেন্ড আচ্ছা, সার্কেল। আচ্ছা, আচ্ছা। তো আমার কাছে পার্সোনালি একটাই বলা যায়, I will elaborate on that, but his no kill rule makes him মানে ইউনিক। এখন নো কিল রুল অনেক সুপার হিরোরই আছে। আমরা আসলে জানি না, বাট অনেক সুপার হিরোই কিন্তু এটা আনঅফিসিয়ালি মেইনটেইন করে। বাট মানে ব্যাটম্যানের এই নো কিল রুলের প্রতি যে একটা অবসেশন, যে অবসেশনটা কিন্তু অন্যান্য সুপার হিরোদের থেকে অনেক বেশি। সেই অবসেশনটাকে আমার তার একটা খুব ইম্পোর্টেন্ট ক্যারেক্টার স্ট্রেংথ বলে মনে হয়। মানে অনেকগুলো কারণ আছে সে কেন অনন্য। আমি যদি চাই আমি এটা বলতে পারি যে হি ইজ ওয়ান অফ দোজ হিউম্যান সুপার হিরো যার কোনো মাল্টি মেটা হিউম্যান অ্যাবিলিটি না থাকা সত্ত্বেও তাকে ভাঙা সম্ভব না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে অনেক সুপার হিরোরা পড়ে যায়, ভেঙে যায়, ভাঙার পর ভুল করে এবং সেই ভুলের মানে শাস্তি পায় বা ভুলের consequences টা পায়, থেমেও যেতে পারে। ব্যাটম্যান কিন্তু থামে না। সে ভুল করবে, তার হিউমেন মিস্টেকস এর জন্য সে বিপদে পড়বে। সে তার এখানে আমি ভুলের হ্যাঁ, অডিয়েন্সের পক্ষ থেকে একটা কোয়েশ্চেন আমি এড করতে পারি। যে রাইট। ব্যাটম্যান একজন বিলিয়নার, হুম, সে একজন হিউম্যান যার কোনো সুপার হুম, পাওয়ার নেই এবং সে টেকনোলজিতে এক্সপার্ট এবং এরকম ক্যারেক্টার কিন্তু কমিক বুক জগতে আরো আছে। রাইট, টনি স্টার্কও কিন্তু আছে। তো টনি স্টার্কের থেকে বা অন্যান্য যেসব ক্যারেক্টার আছে, লেক্স লুথরও খুবই স্মার্ট একজন পারসন। সো তাদের রাইট, থেকে ব্যাটম্যান কিভাবে ভিন্ন? ব্যাটম্যান কেন তাদের থেকে আরো বেশি ভিন্ন হয়ে থাকে? আপনারা সাদি ভাই, এহসান ভাই আপনারাও বলেন। রাইট। আচ্ছা, আ আ আচ্ছা অনুপম ভাই বলবেন নাকি? আপনি বলেন তাহলে? একটু করে আমি বলব আরকি যে তার হ্যাঁ, আপনি সাইকোলজিক্যাল শেষ যে করেন। ডেপথ অ্যান্ড তার এই যে নো কিল রুলের কথাই যেটা বলছিলাম যে অন্য সুপার হিরোরা কিন্তু এত অবসেসিভলি নো কিল রুল ফলো করে না। কারণ তার সাইকোলজিক্যালি যে তার স্প্লিট টা রয়েছে। তার মধ্যে যে আরেকটা এন্টিটি রয়েছে যেটাকে আমরা ব্যাটম্যান বলে চিনি। অনেক কমিক বুক রাইটার সেটাকে ইগো বলেছে। তার অল্টার ইগো। মনস্তাত্ত্বিক যে দ্বন্দ্ব, ভালো আর খারাপের দ্বন্দ্ব সবসময় চলছে এবং আপনি যদি তার বড়, বড় ফেজ গুলো, স্টোরি লাইন গুলো দেখেন, সেখানে কিন্তু এই জিনিসটাকেই আমরা সবসময় প্রায়োরিটাইজ করি। ব্যাটম্যানের ভালো খারাপের নিজের ভেতরের ভালো খারাপের দ্বন্দ্বে কিভাবে কে জিতছে, কে ডমিনেট করছে ভালো খারাপের মধ্যে এবং সেই ভালো খারাপের দ্বন্দ্বের মধ্যে থেকে আমরা আউটকামটা কি পাচ্ছি। হ্যাঁ? আমার কাছে মনে হয় এই বিষয়টা আমার কাছে খুবই ইন্ট্রিগিং মনে হয়। যেটার জন্য অন্যান্য অনেক সুপার হিরো আছে যারা বিলিয়নিয়ার, প্লেবয়, ভিজিল্যান্টি, বাট এই একটা জায়গায় ব্যাটম্যান ইস ডিফারেন্ট। জি, আমারও তাই মনে হয়। সাদি ভাই আপনি তো বলেন কিছু? আচ্ছা, আমার মতে ব্যাটম্যানের যে লোর, ঠিক আছে? তারপর তার ভিলেনের রোগ গ্যালারি, ওইটা কিন্তু মানে অনেক ইউনিক। হ্যাঁ? যেমন টনি স্টার্ক বিলিয়নার হইলেও কিন্তু তার রোগ গ্যালারি ঐরকম না। ব্যাটম্যানের ডক্টর ফ্রিজ আমরা সেটা ধরেন নিয়ে বা পরবর্তীতে বলব। ভিলেন বাদে অন্যগুলো বলেন। তার না, চরিত্র না নিয়ে যে বলেন। যার কারণে আইকনিক আরকি। ইউনিক যে মানে এই কারণে ব্যাটম্যান ইউনিক। আচ্ছা, আমি যারা যেটা বলতে চাই সেটা অন্যদের সঙ্গে। আহ, টনি স্টার্ক বা আয়রন ম্যান যে সে কিন্তু ভিজিল্যান্টি না। সে কিন্তু গভর্নমেন্টের অনেক হেল্প পায়, অনেক সাপোর্ট পায়, আবার গভর্নমেন্টের সাথে অনেক ক্ল্যাশ হয়। কিন্তু ব্যাটম্যান কিন্তু একজন ভিজিল্যান্টি হিসেবে আমরা ওকে ফার্স্ট এনকাউন্টার করি। আরেকটা জিনিস কি আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি ভাই আপনাদের তুলনায় অনেক কম জানি। আমি জাস্ট ফিল্ম দেখেছি আর এনিমেটেড শোজে দেখেছি, আপনাদের মতো কমিক্স পড়া হয়নি। ব্রুস ওয়েনের যে ব্যাটম্যান হওয়ার জার্নির আগে ওর কিন্তু একটা স্পিরিচুয়াল জার্নিও ছিল। যেমন ও রাজ গুলের কাছ থেকে অনেক ধরনের টেকনিক শিখেছে, নিনজা, ক্যারাটে। তারপরে হচ্ছে ওর যে সিম্বলটাকে, বাদুরের যে সিম্বলটা, ও ছোটবেলায় বাদুরকে প্রচন্ড ভয় পেত। ও কিন্তু বাদুরকে, আমরা এটা ব্যাটম্যান বিগিনসেও দেখেছি, মানে বাদুরের প্রতি ওর একটা ভয় ছিল। তো পরে সে ভাবলো যে ওই বাদুরটাকে, ওই ভয়টাকেই ওর একটা সিম্বল বানায় ফেলবে। তারপর ব্যাটম্যানের কিছু কিছু ডায়লগ, এগুলো কিন্তু আধ্যাত্মিকতার পর্যায়ে পড়ে। যেমন দ্য ডার্ক নাইট রাইজেস এ ব্রুস ওয়েন যখন সেই কারাগারের মধ্যে ছিল, তখন যে ওই কারাগারে একজন প্রবীণ লোক ছিল, তার সাথে যে ডেথ ফেয়ার নিয়ে যেসব কথা হচ্ছিল। তারপরে আপনি যদি ব্যাটম্যান, ওই যে ডিসি যে জন কনস্ট্যান্টাইনের যে একটা অ্যানিমেটেড ইয়ে ছিল, জাস্টিস লিগ ডার্ক, সেখানে ব্যাটম্যানের সাথে জন কনস্ট্যান্টাইনের যেসব ডায়ালগ গুলো ছিল, আই থিঙ্ক ব্যাটম্যান ইজ রিয়েলিস্টিক অ্যাজ ওয়েল এজ হি হ্যাজ এ স্পিরিচুয়াল সাইড। হি ইজ এ স্পিরিচুয়াল ফার্স্ট সাইড ফর হিউম্যানিটি, যেটা হয়তো টনি স্টার্কের মধ্যে দেখা যায় না, যেটা হয়তো সুপারম্যানের মধ্যে খুব একটা দেখা যায় না, বা অন্যান্য সুপার হিরোগুলোর মধ্যে স্পিরিচুয়াল কানেকশনটা কম থাকে, যেটা ব্যাটম্যানের মধ্যে প্রচুর থাকে। জি, এটার জন্য আমার আমিও এখানে এড করতে চাই যে অন্যান্য সুপার হিরোস লাইক টনি স্টার্ক বা অন্যান্যদের থেকে সে ভিন্ন। কারণ
সেও লাক্সারিতে আছে। বাট টনি স্টার্কের মতো না। সে সবসময় লাক্সারিতে ছিল এবং সে যা করেছে তা ভিন্নভাবে। আচ্ছা, আমি কারো হ্যাঁ, হ্যাঁ, সুপারহিরোকে ছোট পারভেজ করছি ভাই। না। বাট তাদের জার্নিটা একটু ভিন্ন। হ্যাঁ, হ্যাঁ, ব্যাটম্যানের একেকজন জার্নিটা মোর অফ লাইক ইমোশনাল জার্নি। রাইট ভাই? আচ্ছা, পারভেজ ভাই, অনুপম ভাই, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন জাপানের একটা ব্যাটম্যানের একটা অ্যানিমেটেড মুভি ছিল, দ্য ডার্ক নাইট। 2012 কি 11 একটা এসেছিল। এখানে ব্যাটম্যান কিন্তু আমাদের ইন্ডিয়াতে এসেছিল, লেডি শিভা নামে একজন। ইফ আই এম নট রং ওটা গথম নাইটস, হ্যাঁ, 4টা হ্যাঁ, অ্যান্থোলজি গথম ছিল, নাইট, রাইট? গথম নাইটস, ওখান গথম না, নাইটস। হ্যাঁ, গথম নাইট। ওখানে এসে সুচ এসেছিল যে বিউটিফুল ফিল্ম। কষ্ট বা সাফারিং কে ওভারকাম করতে হয়। একটা মেয়ে ছিল ইন্ডিয়া, ওর এক্স্যাক্টলি। নাম ছিল লেডি শিভা। সে তাকে একটা হ্যাঁ, উপদেশ হ্যাঁ, হ্যাঁ। দিয়েছিল, মানে জীবনে কষ্ট থাকবে, সাফারিং থাকবে, এটাকে মেনে নিয়ে তোমার সাথে ফাইট করতে হবে। ইউ ক্যান নট ওভারকাম ইউর স্ট্রাগল, পেইন, সাফারিং। ও যে একটা চাইল্ডহুড ট্রমার সাথে ব্যাটল করতেছে ছোটবেলা থেকে, এই জিনিসটার কারণে ও হচ্ছে অনেক ইউনিক আর কি আমার কাছে। জি, তার ইমোশনাল জার্নিটাই তাকে অনন্য বানায়। তার অনেক ডিপ ইমোশনাল স্কারস রয়েছে, যেগুলো তাকে এখনো মনে করেন ঘুমোতে দেয় না। সে এখনো ঘুমোতে গেলে এই ধরনের ছোটবেলারই সেই জিনিসগুলো মনে করে। তার এই জার্নিটা তাকে মজা লাগে। খুব ইমোশনাল স্ট্রং বানাচ্ছে। তার যে দুর্বলতাটা ছিল, যে ভয়গুলোকে ছিল, সে তার ভয়কেই তার শক্তি বানিয়েছে। এবং তার ডার্কনেস এর বিরুদ্ধে যে স্ট্রাগল গুলা, যে ইমোশনাল জার্নি গুলা প্রত্যেকটা আমরা ব্যাটম্যান স্টোরিতেই দেখতে পাই। এগুলো কিন্তু ব্যাটম্যানকে খুবই অনন্য বানায়। আচ্ছা, আমি একটু এড এরপর করতে আমরা চাই। আহ কি বলেন ভাই? ব্যাটম্যানের পিছনে কিন্তু আপনার ২ টা আইকনিক ক্যারেক্টার ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করছে। এক শার্লক হোমস আর সেকেন্ড হচ্ছে জোরো। ঠিক না নবম ভাই? জি, জি, রাইট, রাইট, রাইট। এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। মানে যার পিছনে এরকম ২ টা আইকনিক ক্যারেক্টার, মানে ক্যারেক্টারের লোর, ক্যারেক্টার আর্ক কাজ করছে, তা সে আইকনিক হবে না আর কি হবে? অ্যা ব্যাটম্যানের মধ্যে কিন্তু তা তো মানে অবশ্যই। বিশালভাবে একটা জোরোর কিন্তু ইমপ্যাক্ট আছে। হ্যাঁ, যে যদি জোরোর কমিক গুলা, জোরো একটা মুভি দেখে তারপর ব্যাটম্যান সম্পর্কে জেনে বুঝতে পারবে আরকি। তো এই জি, জোরোর আর্ক, তারপরে শার্লক হোমসের আর্ক, এগুলার ব্ল্যান্ড যে ব্যাটম্যান, এজন্যই ব্যাটম্যান ইজ আইকনিক। জি, অনুপম ভাই, ধন্যবাদ। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। রাইট জি ভাই ভাই। বলেন। আচ্ছা ভাই, ড্রাকুলা থেকে মানে ব্যাটম্যানের উপর কি ড্রাকুলার কোনো ইনফ্লুয়েন্স ছিল? মানে যে ব্যাটম্যান লিখেছে, যারা ক্রিয়েট করেছে, কি ড্রাকুলা, ভ্যাম্পায়ার এগুলো থেকে কোনো ইন্সপিরেশন নিয়েছিল কি? আ আমার একটা, জানা মতে তো হ্যাঁ, বলেন ভাই হ্যাঁ আপনি ভাই বলেন। বলেন। না, না, আগে বলেন ভাই, সমস্যা নাই। আমার জানা মতে তো ব্যাটম্যান ড্রাকুলা থেকে কোনো ইন্সপিরেশন নেওয়ার কথা না। বাকিটা অর্পণ ভাই ভালো বলতে পারবেন। আ আমি যতদূর একটু আধটু পড়েছিলাম, কিছুটা ইন্সপিরেশন আছে। কেননা হচ্ছে 1923 or 24 ইফ আই এম নট রং, দ্যা ফার্স্ট ড্রাকুলা ফিল্ম ওয়াজ রিলিজড। নট ফার্স্ট, সেকেন্ড। আমরা যারা সিনেফাইল তারা নসফেরাটুকে ফার্স্ট ড্রাকুলা ফিল্ম বলি। তো যে সেকেন্ড ড্রাকুলা ফিল্মে হ্যাঁ, রাইট। ইউনিভার্সালের যে ইউনিভার্সালের ফার্স্ট মুভিটা। হ্যাঁ, ইউনিভার্সালের ফার্স্ট মুভিটা। তো ওই মুভির কিন্তু অনেক জিনিসপত্র অ্যাকচুয়াল ড্রাকুলার সাথে মিল নাই। বাট দ্যাট সিনেমা এস্টাবলিশ সামথিং লাইক কেপ। তারপর আপনার এই গথিক যে অ্যাস্থেটিকটা, হ্যাঁ? জি, এই ২-৩ টা জিনিস। প্লাস হচ্ছে আপনার ব্রুস ওয়েইনের যে ২ টো ক্যারেক্টারিস্টিক, স্প্লিট পার্সোনালিটি। ইউনিভার্সাল এর ফিল্মেও কিন্তু দেখা যায় যে যখন ড্রাকুলা লন্ডনে বা আমেরিকায় যেখানে আসে তখন হি অ্যাক্টস লাইক এ ভেরি অ্যারিস্টোক্রেটিক জেন্টলম্যান এবং মিনার ফ্যামিলির সাথে সে কথা বলে। তারা তাকে খুব ভালো মানুষ মনে করে। কিন্তু হি ইজ দ্য ড্রাকুলা। ইউনিভার্সালের ড্রাকুলার ভালোই ইন্সপিরেশন ছিল যখন মানে ফার্স্ট ড্রাকুলা কমিক বুক লেখা হয়। বিশেষত বিল ফিঙ্গারের যে আইডিয়াস তার সাথে কিন্তু আপনি যেকে দেখলে দেখবেন যে এইপস, অ্যাস্থেটিক্স কিছুটা মিল ছিল। তো জি, পরবর্তীতে লোডটাও আস্তে, আস্তে মিশে গেছে আরকি ব্যাটম্যানের স্টোরির সাথে। জি, এবং এখানে একটা ফান ফ্যাক্ট একটা যে ড্রাকুলার কপিরাইট থেকে বাঁচার জন্য কিন্তু সেই মুভিতে তারা নামটা ভিন্ন রেখেছে। না, চেঞ্জেস না, গুলো এনেছিল। ওইটা অন্য। যে অনুপম ভাই যেটা কথা বললেন, ওইটা আপনার ফার্স্ট ড্রাকুলার অথরাইজ মানে কপিরাইট কিনে তারপর করা। আর আপনি যেটা বলছেন হ্যাঁ, এটা হচ্ছে নসফেরাটু। হ্যাঁ, ওইটা হ্যাঁ, আমি নসফেরাটুর অথর। কথা বলছিলাম। রাইট, রাইট। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ওটার কথাই বলছিলাম যে সেই মুভিটা ওরা করেছিল যাতে কপিরাইট থেকে বাঁচা যায়। বাঁচতে পারে। বাট হুম, এখন হুম, হুম। বাঁচা গেছে, এখন দেখা যাচ্ছে যে কি ওই মুভিটারই ফ্যানস প্রচুর হয়ে গেছে। এবং এখন রাইট। একটা রিমেকই করা হচ্ছে ওই মুভিটারই। ড্রাকুলার হুম, আমার অরিজিনাল খুব স্টোরিটা ফেভারিট থেকে ডিরেক্টরের করা মানুষ আরকি। ওইটাকে বেশি ক্রিপি মনে করে এবং ওটাকে বেশি পছন্দ করে। ইভেন হ্যাঁ, আপনার তথ্য আনডাউটেডলি। সাপেক্ষে এই যে ওই নসফেরাটু অরিজিনালটা মানে ড্রাকুলার বেস্ট অ্যাডাপ্টেশন বলা যায় স্টিল নাও। এক্সাক্টলি। হ্যাঁ, হ্যাঁ।
জি, অনেকে এটা বলে কিন্তু ফানিলি হচ্ছে যে সেটা কিন্তু অ্যাকুরেট না। সেটাতে চেঞ্জেস অনেক বেশি। বাট তারপরেও খুব ভালো চেঞ্জেস করেছে যেটা মানুষ তবে পছন্দ যে করেছে। একমাত্র ফ্রান্সিস কোপোলার ড্রাকুলা ছাড়া মোটামুটি কিন্তু সব ড্রাকুলাই কিন্তু মানে সোর্স মিটের থেকে অনেকটা দূরে এসে করা। যেমন এই যে ইউনিভার্সালের যে ফার্স্ট মুভিটা বেলার যে মুভিটা বের হলো, এটা কিন্তু আপনার হুম, হুম। মানে ব্রাম স্টোকার যেভাবে ডেসক্রিপশন দিয়ে ওইরকম না। তার কেপ আছে, তারপরে লুক অনেকটা ব্রিটিশদের মতো ব্যাগ ব্রাশ চুল। কিন্তু ড্রাকুলা কিন্তু এরকম না। একটু জি। অফ ট্র্যাক হয়ে যাচ্ছে বাট এটাও বলে দিই যে গ্যারি ওল্ডম্যানের যে ইয়ং ম্যানস লুক ফ্রান্সিস ফোর্ড কোপোলা সিনেমায় দ্যাট ইজ অ্যাকচুয়াল হ্যাঁ, হ্যাঁ। ড্রাকুলা। হ্যাঁ, হ্যাঁ, এই সাউন্ডস যে ভেরি যে উইয়ার্ড ব্ল্যাড দ্য বাট দ্যাট ইম্পেরিয়াল ইজ এর দ্য লুকটা অ্যাকচুয়াল কিন্তু এরকম ড্রাকুলা। ছিল। একদম, একদম। হুম, হুম। ড্রাকুলা নিয়ে অবশ্যই আমরা আরেকটা আচ্ছা এপিসোড পারভেজ করব। ভাই, হ্যাঁ আমরা অবশ্যই করব। পরবর্তীতে যে রবার্ট এগার্স এর ড্রাকুলা রিলিজ হইলে তারপরে আমরা একটা পডকাস্ট করতে পারি, কি বলেন? ড্রাকুলা নিয়ে। জি। ড্রাকুলা নিয়ে Sure, অবশ্যই একটা sure. পডকাস্ট হবে। এখন আমরা নেক্সট কোয়েশ্চেন এ যাই। সেটা হচ্ছে ইন্টারেস্টিং আরেকটা কোয়েশ্চেন যে ব্যাটম্যানের অনেক ভিলেন রয়েছে এবং অনেকে বলে ব্যাটম্যানের অনেক পপুলার হবার আরেকটি কারণ হচ্ছে তার ভিলেন্স গুলো। তার ভিলেন্স গুলো খুবই ভালো ভাবে লিখা এবং বিভিন্ন কমিক বুক জগতের ভিলেন গুলো খুবই অনেক সময় ফ্ল্যাট হয়ে থাকে। বাট ব্যাটম্যানের ভিলেন গুলো প্রত্যেকটা খুবই ইন্টারেস্টিং। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা, ব্যাটম্যানের যে ভিলেন গুলো রয়েছে তারা কিভাবে একে অপরের থেকে ভিন্ন? তারা কিভাবে ব্যাটম্যানকে ভিন্নভাবে চ্যালেঞ্জ করে? যেমন আমরা যদি ডার্ক নাইট ট্রিলজির কথাটা বলি ফর এক্সাম্পল ওখানে ৩ টা ভিলেন কিন্তু রয়েছে। রাসেল আর গুল রয়েছে, জোকার রয়েছে, বেন রয়েছে এবং তারা ৩ জন কিন্তু ব্যাটম্যানকে ৩ ভাবে মেন্টালি আ কি বলে চ্যালেঞ্জ করে। তো ব্যাটম্যানের যে অন্যান্য ভিলেন গুলো আছে ওইগুলো সম্পর্কে আপনারা কিছু বলেন যে কিভাবে ব্যাটম্যান তাদেরকে ভিন্নভাবে আঘাত করে? ওপেন এন্ডেড কোয়েশ্চেনস যে কেউ বলতে পারেন। আচ্ছা। তো আমার কাছে যেইটা বেশ কয়েকটা মানে পয়েন্টস আছে কারণ হচ্ছে ব্যাটম্যানের যে ভিলেন বা রোগ গ্যালারি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট রোগ গ্যালারিজ ইন দ্য কমিক বুক হিস্ট্রি। কেন? প্রথম কথা হচ্ছে দে আর ভেরি ওয়েল রিটেন। তাদের অরিজিন গুলো খুব ওয়েল রিটেন। আপনি যে কোনো একজন মানে সুপার ভিলেনের আর্ক কিন্তু তৈরি হয় বা তার ক্যারেক্টারের পপুলারিটি প্রসপারিটি তৈরি হয় তার অরিজিন থেকে। এর কারণে অনেক সুপার ভিলেন দেখবেন ভেরি কুল বাট তার জনপ্রিয়তা নেই। তো ব্যাটম্যানের ২ টা জিনিস আমাকে খুব মানে ইয়ে করে যে আমার মনে হয় ব্যাটম্যানের পুরো ওভারঅল স্টোরি লাইন দেখলে আপনি দেখবেন সাইকোলজিক্যাল হররের একটা খুব বিশাল প্রভাব আছে অ্যাজ এ জনরা। জি। হ্যাঁ? তো তার প্রত্যেকটা ভিলেন মানে ফার্স্ট অফ অল ফ্রম ভেরি সারফেস লেভেল লুকস লাইক আ হরর মুভি মনস্টার। ইচ অ্যান্ড এভরি ওয়ান রাইট, অফ রাইট। হিজ ভিলেন। সাইকোপ্যাথ কিলার, রিয়েল জম্বি, তারপরে পাগল ডাক্তার, ম্যানিয়াক মাস মার্ডারার সব কিন্তু ব্যাটম্যানের একটা মোস্ট অফ দ্যা ভিলেন কিন্তু আর্কাম অ্যাসাইলামেই থাকে। এটাই হচ্ছে এক্সাক্টলি। বড় কথা। তো বাট ইভেন আমার কাছে বডি যেটা ইন্টারেস্টিং মনে হয় হ্যাঁ, ভাই ইভেন যে বডি হরর জনরাটা কিন্তু ব্যাটম্যানের সঙ্গে যায়। যেমন ক্লে ফেস। ক্লেফেস রাইট হ্যাঁ, এবং সবকিছুই ইনক্লুডেড। সাইকোলজিক্যালি ব্যাটম্যানকে কিন্তু তার প্রত্যেকটা ভিলেন ভিন্ন ভিন্নভাবে চ্যালেঞ্জ করছে হ্যাঁ যেরকম এই যে জি। আপনি দ্য ডার্ক নাইট ট্রিলজির কথা বললেন এখানে আপনার রাজ আল ঘুল ব্যাটম্যানের কে ফিয়ার দিয়ে ইয়ে করলো তারপরে আপনার জোকার করলো হচ্ছে কেওস দিয়ে এটা এটা এগুলো অনেকটা মানে কনসেপচুয়াল কথাবার্তা বাট কাইন্ড অফ জি। ট্রু আর কি। আর বেন বেইন ছিল হচ্ছে সোসাইটি আপনার নিয়ে, পেইন সমাজ নিয়ে আসলো ব্যবস্থা নিয়ে। হ্যাঁ, মানে একেকটা ইমোশনালি তাকে ডিটাচ করে ফেললো। এই জিনিসটা দেখবেন ব্যাটম্যানের স্টোরি লাইনে খুব বিউটিফুলি দেয়ার মানে এনক্রিপ্টেড থ্রু আউট হোল স্টোরি। যেকোনো ভিলেনকে আপনি যখন চুজ করবেন ইভেন আপনার আমি রিসেন্টলি ভালো ভিলেন দেখলাম হচ্ছে ইয়েকে। যদিও খুব ক্লিশেড ভিলেন দ্য ব্যাটম্যান সিনেমার একটা স্পিন অফ বই বের হয়েছিল দ্য ব্যাটম্যান ইম্পোস্টার বলে। ওইখানের ভিলেনটাও একই। হি ইজ জাস্ট আ গাই ইন আ ব্যাটম্যান কস্টিউম কিলিং পিপল। ভেরি ক্লিশেড আইডিয়া। বাট তার সাইকোলজিক্যাল যে দ্বন্দ্বটা তার সাইকোলজিক্যাল যে মানে ডুয়ালিটি যেটা ব্যাটম্যানকে একদম ওই মনস্তাত্ত্বিক ভাবেই আক্রমণ করে। এই জিনিসটা আমার মনে হয় ব্যাটম্যানের প্রত্যেকটা ভিলেনকে মানে আলাদা করেছে এবং এই জিনিসটা আপনি ভালো, ভালো সব রোগ গ্যালারিতেই দেখবেন। মানে ফর এক্সাম্পল স্পাইডারম্যানের রোগ গ্যালারিও ভেরি গুড। মানে বিকজ তাদেরও সাইকোলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টে তাদের সুপার হিরোকে এনগেজ করার একটা প্রবণতা আছে। আমার মনে হয় দিস ইজ দ্য ওয়ান অফ দ্য রিজনস আরকি। জি। এহসান ভাই কিছু এড করবেন? আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, অনুপম ভাই যেরকম বলেছেন তার প্লাস ব্যাটম্যানের ভিলেন গুলোর কিন্তু একটা খুবই ট্রাজিক ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। যেমন জোকারের কিন্তু খুব ট্রাজিক একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। আমি কিন্তু একটা ট্রু, সময় ট্রু, ট্রু। জোকারকে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু পরে যখন আমি জোকারের ফিল্মটা দেখি তখন আমি ফিল করতে পারি যে জোকার কেন এরকম হয়ে গেল। তারপরে হার্বি ডেন্ট, আমার কাছে হার্বি ডেন্টকে কখনো ভিলেনই মনে হয় না। ও ছিল একটা এরিস্টোক্রেটিক
কোল্ড ব্লাডেড হিউম্যান বিং, বাট ওর অতিরিক্ত প্রাইডের কারণে ও কিন্তু শেষ পর্যন্ত অনেক যন্ত্রণা সাফারিং এর মাধ্যমে সে কিন্তু তার ক্যারেক্টারের একটা পতন হয়। কিন্তু আমি যদি দ্য ডার্ক নাইটের লাস্ট সিনারিওটার কথা মনে করি, সেখানে হার্বি খারাপ হয়ে গিয়েছে, ভিলেন হয়ে গিয়েছে, তারপরে সে গোথামের যে ডিগনিটিতেও সে কিন্তু একটা আঘাত করেছিল, কিন্তু ব্যাটম্যান গোথামের বৃহত্তর স্বার্থের কারণেই তার ক্রাইমটাকে ধামাচাপা নিয়ে ওর সব অন্যায় নিজের কাঁধে তুলে নেয়। এই যে ব্যাটম্যানের ভিলেন গুলার যে একটা ব্যাক স্টোরি, এগুলো কিন্তু আমাদের হার্টকে টাচ করতে পারে। এটা এই জন্য ব্যাটম্যানের ওভারঅল যে ব্যাটম্যানের ভার্সটা, গোথামের যে মিথটা, এটা আরো বেশি রিলেট করতে পারে মানুষ আর কি। অবশ্যই এখানে ভিলেনদের অবদান অনেক বেশি। জি, ধন্যবাদ। এখন আমরা নেক্সট আরেকটি প্রশ্নতে যাচ্ছি। সেটা হচ্ছে যে ব্যাটম্যানের বিবর্তন নিয়ে। ওভার দ্য টাইম আমরা দেখতে পাই প্রত্যেকটা সুপারহিরোর মতোই ব্যাটম্যানের জার্নিটাও বেশ ইন্টারেস্টিং। সেই 90s থেকে শুরু করে এখন পর্যন্ত 60s বা প্রচুর এতগুলো সময় ধরে ব্যাটম্যানের কিন্তু খুবই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। রিসেন্ট দ্য ব্যাটম্যান মুভি আর ২০-৩০ বছর আগের ব্যাটম্যানের যে কনটেন্ট গুলো খুবই পার্থক্য। তো ব্যাটম্যানের বিবর্তন নিয়ে আপনারা বলুন, ব্যাটম্যানের জার্নিটা কেমন ছিল? সিনেমা জগতে, কমিক বুক জগতে সবকিছু নিয়ে। সবাই বলতে পারেন। আচ্ছা, আহ, আমার মতে আধুনিক মানে লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশনে আধুনিক মানে জামানায় সবচেয়ে থেকে বেশি ক্রেডিট দাবি করে টিম বার্টন। মানে অনেকে নোলানকে, হ্যাঁ নোলান তো অবশ্যই লিজেন্ডারি ট্রিলজি, বাট টিম বার্টন 90s এ এর আগে যে 60s যে সিরিজটা হয়েছে ওইটা মানে ওইখান থেকে ব্যাটম্যানকে তুলে এনে যে ব্যাটম্যান একটা ডার্ক গ্রিটি তারপর কিছুটা গতিক ভাইবে মানে অ্যাকচুয়াল ব্যাটম্যান রিপ্রেজেন্ট কিন্তু টিম বার্টনই ফার্স্ট দেখায়, তাই না? জি। ব্যাটম্যান যে অ্যানিমেটেড শোটা ছিল সেটা কি টিম বার্টনের আগে হ্যাঁ, এসেছিল হ্যাঁ, নাকি হ্যাঁ। পরে? না, না, পরে, পরে। ওইটা আপনার হেভিলি ইন্সপায়ার্ড কিন্তু। টিম বার্টনের যে ব্যাটম্যানের লোডটা আছে ওইটা কিন্তু হেভিলি ইন্সপায়ার্ড। জি। একদম, হ্যাঁ, হ্যাঁ, একদম। হ্যাঁ, পরে আসে। তারপর ব্যাটম্যান কমপ্লিটলি রিটার্নস ইন্সপায়ার্ড টু, ফ্রম দ্যাট ফিল্ম। হ্যাঁ, কিন্তু মানে কষ্ট লাগে এটাই যে টিম বার্টন মানে দ্যাট ক্রেডিট সে পায় না। মানে যারা নোলান যতটা পায় ব্যাটম্যানের লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশন এর ক্ষেত্রে। জি, এহসান ভাইকে আমি জিজ্ঞেস করছি যে ব্যাটম্যান কিন্তু ওভার দ্য ইয়ার্স বিভিন্ন মুভিতে আমরা বিভিন্নভাবে দেখতে পাই। প্রত্যেকটা পরিচালকই তাকে ভিন্নভাবে দেখায়। আমরা লাইক ম্যাট রিভস এর কথা বলতে পারি, আমরা জ্যাক স্নাইডারের কথা বলতে পারি, আমরা ক্রিস্টোফার নোলানের কথা বলতে পারি। তাদের মুভিগুলো কিন্তু ভিন্ন ছিল। যেমন ম্যাট রিভস ব্যাটম্যানকে ডিটেকটিভ হিসেবে দেখিয়েছে বেশি ভালো করে। এবং বেন অ্যাফ্লেক তাকে খুবই পাওয়ারফুল একজন সুপার হিরো হিসেবে দেখিয়েছে কমিক বুকের সাথে মিল রেখে। এবং নোলান তাকে খুবই উইক বাট যার মনোবল অনেক বেশি। যে তার নিজের থেকেও শক্তিশালী মানুষকে হারাতে পারে। সেরকম একটা জার্নি দেখিয়েছে। প্রত্যেকজনই ভিন্নভাবে দেখিয়েছে। এগুলোর ইন্সপিরেশন কিভাবে ছিল বা বিবর্তনের ক্রেডিট গুলো কার কাছে যেতে পারে? যে ওভার দ্য ইয়ার এটা কি আমাদের সমাজ যেভাবে চেঞ্জ হতে থেকেছে, মানুষের রুচি যে চেঞ্জ হয়েছে, তার সাথে কি ব্যাটম্যান চেঞ্জ হয়েছে? হ্যাঁ, মানে সোশ্যাল কালচারের ডাইমেনশনের সাথে সাথে ব্যাটম্যানের ডাইমেনশনটাও আমরা নতুন ভাবে দেখতে পাচ্ছি আর কি। যেমন আর ক্রিস্টোফার নোলান যেভাবে ব্যাটম্যানকে নিয়ে এসেছে, আপনি যদি ডার্ক নাইট রাইজেস দেখেন, এখানে কিন্তু মার্কসিজমের ব্যাপার স্যাপার আছে। এখানে কিন্তু দ্য রাইট। ডার্ক নাইট ট্রিলসের যে ব্যাটম্যানটা, এখানে কিন্তু ব্যাটম্যান অ্যাজ এ সিম্বল, অ্যাজ এ প্রোটাগনিস্ট মোর দ্যান আ হিরো। সে কিন্তু খুব যে হিরোইক কিছু করে ফেলেছিল তা না, কিন্তু তার ছোট ছোট স্টেপ গুলা অনেক মানুষকে ইন্সপায়ার করেছিল। এবং সেখানে জিম গর্ডনের হেল্প ছিল। মানে এখানে কিন্তু আমরা ব্যাটম্যানকে একজন ফিলান্থ্রপিস্ট লিডার হিসেবে দেখতে পাই, সামওয়ান হু ইজ ট্রাইং টু ইন্সপায়ার পিপল ফ্রম দ্য ডার্কনেস। তারপরে যে লাস্টের দিকে ওই যে ব্যাটম্যান যখন দ্য ডার্ক নাইট রাইজেস ক্রিস্টিয়ান বেলের যে লাস্ট ব্যাটম্যান অ্যাকশনটা, সে যখন জাম দিয়ে ওই প্লেনটাতে উঠে গেল, তখন যে গর্ডন যে তাকে জিজ্ঞেস করলো যে গোথামের মানুষের জানা উচিত কে গোথামকে বাঁচিয়েছে, কে আসল সুপারহিরো। তখন সে বলেছিল সুপারহিরো যে কেউ হতে পারে, এমন এমন একজন পুলিশ অফিসারও সুপারহিরো হতে পারে যে একটা বাচ্চা ছেলের কাঁধে হাত রেখে বলতে পারে যে এই পৃথিবী এখনো শেষ হয়ে যায়নি। এই যে এখানে এক ধরনের ব্যাটম্যানকে আমরা দেখেছি। তো তারপরে জ্যাক স্নাইডার আরেকটা অন্য ধরনের ব্যাটম্যানকে নিয়ে আসলো, যেখানে আমরা মিড লাইফ ক্রাইসিসকেও আমরা দেখতে পাই। বর্তমান সময়ে যে 21st সেঞ্চুরিতে
ডিপ্রেশন বা এই জিনিসগুলো অনেক বেড়ে গেছে, আমরা অনেক আইসোলেটেড হয়ে গেছি। ব্যাটম্যানের ভিতর কিন্তু ওই প্রভাবটাও কিন্তু ব্যাটম্যানের ভিতর পড়েছে। ব্যান আফ্লেকের ব্যাটম্যানকে আমরা যেভাবে দেখি, অনেক ডার্ক, অনেক আইসোলেটেড একজন মানুষ, যে মানুষের প্রত্যেকে ট্রাস্ট হারায় ফেলছে। পোস্ট মডার্নিজমের অনেক বড় একটা কনসেপ্ট, যে মানুষ মানুষের প্রতি ট্রাস্ট হারায় ফেলতেছে। তারপরে সে যেভাবে সুপারম্যানের কাছ থেকে আবার ট্রাস্টটা ফিরে পেলো। এই যে বিভিন্ন রকমের ব্যাটম্যানকে আমরা এখানে দেখতে পাই। তারপরে ম্যাট রিভসের যে ব্যাটম্যান, সেও অনেকটা ওরকমই, মানে বাট এগুলো থেকে যদি আমি সেই 90s ফিরে যাই, টিম বার্টনের যে ব্যাটম্যানটা ছিল সে কিন্তু অনেকটা সেলিব্রেটেড টাইপ ব্যাটম্যান ছিল। আমি অনেক আগে মুভিগুলো দেখেছি, বাট আমি ঠিক এই মুহূর্তে কমেন্ট করতে পারছি না। বাট আমরা যদি রিকল করি তাহলে দেখবো যে টিম বার্টনের যে সেই ব্যাটম্যানটা, আর ক্রিস্টোফার নোলানের যে ব্যাটম্যানটা, আর জ্যাক স্নাইডারের যে ব্যাটম্যানটা, তিন ধরনের। ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যানটাকে বলা যায় অ্যাজ এ সিম্বল, লিডার হু ক্যান ইন্সপায়ার পিপল। আর জ্যাক স্নাইডারের যে ব্যাটম্যানটা, সেটাকে বলা যায় যে মিড লাইফ ক্রাইসিস, মানে একটা ডিপ্রেসড মানুষ, অনেক ডার্ক রিয়ালিটি ফেস করছে। এখন সে অনেক বেশি ক্রুয়েল হয়ে গেছে, সে মনে করে ক্রুয়েলিটি দিয়েই জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে। আবার যদি আমি ওই সেই 90s এর ব্যাটম্যানের কথা ফিরে যাই, সে হয়তো আরেকটু হিরোইক ব্যাটম্যান, আরেকটু সেলিব্রেটেড ব্রুস ওয়েন। মানে ব্যাটম্যানকে বিভিন্ন ভাবে দেখা যায়, ব্যাটম্যানের বিভিন্ন এজে দেখা যায়। কখনো কখনো ব্যাটম্যান আমাদের সামনে অনেক মিড লাইফ ক্রাইসিসে ভোগা একটা 40-50 ইয়ার্স ম্যান হিসেবে আসে, আবার কখনো কখনো সে 20-30 ইয়ার্স ইয়াং ম্যান হিসেবেও আসে। এই জিনিসটার কারণে মানুষ আরো বেশি কানেক্ট করতে পারে। আবার ব্যাটম্যানের কিন্তু আগের যে ফর্মগুলো, আগের যে ক্লাসিক্যাল রূপগুলো কিন্তু এখন ফিরিয়ে আনা হয়। যেমন রিসেন্টলি দ্য ব্যাটম্যান দ্য কেপ্ট ক্রুসেডারে কিন্তু ব্যাটম্যানের সেই আগের পোশাক সেটাকে ফিরিয়ে আনা হয়েছে। আবার দ্য লং হ্যালোউইন মুভিগুলোতেও কিন্তু আমরা সেই আগের ব্যাটম্যানকে দেখতে পাই। মানে ব্যাটম্যানের আগের যে পাস্টের যে রূপ, সেটা যেমন আমরা কানেক্ট করতে পারি, আবার প্রেজেন্টেও নতুন নতুন ব্যাটম্যানের নতুন নতুন ডাইনামিক ফিগার গুলোকেও কিন্তু আমরা সেলিব্রেট করতে পারি। মানে এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ব্যাটম্যানের ক্ষেত্রে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আমি অনুপম ভাইকে একটা কুইক কোয়েশ্চেন করতে চাই রাইট। যে টিম বার্টনের মুভির আগে কমিক বুকে ব্যাটম্যান কেমন ছিল? কমিক হ্যাঁ, বুকে আমি ব্যাটম্যানকে ওইটাই বলতে সিরিয়াস ভাবে যাচ্ছিলাম কখন আপনাকে। দেখানো হয়েছিল? আপনি যখন ভাইয়া বললেন যে ইভলভমেন্টটা কি আসলে মানুষের পছন্দের বা ইয়ের কারণে হয়েছে কিনা, আমার পয়েন্টটা খুব ভালো লাগছে। কারণ পপ কালচার না আপনার সেই ধরনের, মানে পপ কালচারের একটা অন্যতম সিগনিফিক্যান্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পপ কালচারে কনটেক্সটের পরিবর্তন, মানে সমসাময়িকতার পরিবর্তন খুব স্পষ্টভাবে উঠে আসে। কারণ পপ কালচার অনেক লম্বা টাইম ধরে চলে, পপ কালচারের কনটেন্ট গুলো, হ্যাঁ? তো কমিক বুক সিরিজ ব্যাটম্যান প্রায় ৮০ বছর ধরে চলে আসছে এবং তার সমস্ত এভলিউশন হয়েছে আপনার যেকোনো মহৎ সাহিত্যের মতো এর পুরো এভলিউশনটা হয়েছে তার পারিপার্শ্বিকতার পরিবর্তনের সাথে সাথে। হ্যাঁ, যখন 60s মানে 40s যখন ব্যাটম্যানকে ইন্ট্রোডিউস করা হলো, হি ওয়াজ আ পাল্প ফিকশন ডিটেকটিভ, হি ওয়াজ এ কিলার। প্রথম কয়েকটা সংখ্যার জন্য কিন্তু হি ওয়াজ এ কিলার, হি ওয়াজ এ স্ট্রেট আউট হার্ড বয়েল ডিটেকটিভ, নোয়ার নোয়ার গল্পের ডিটেকটিভ। তারপর সময় যেতে শুরু করলো, সেই জাস্টিস লিগে আসলো। 70s 80s হচ্ছে মানে গোল্ডেন এজে যখন সিলভার এজে যখন আসলো, 70s এর ব্যাটম্যান হচ্ছে আপনার মানে সুপার হিরোদের সাথেও আছে, একটু ক্যাম্পি একটু গ্রিটি এরকম একটা ভাব। তারপরে আবার 80s হচ্ছে একটা খুব অদ্ভুত সময় যখন সবকিছু চেঞ্জ হয়ে গেল। খুব মানে হেভি মেটাল জিনিসপত্র কমিক বুকে চলে আসলো। তখন ব্যাটম্যান কিন্তু অনেক বেশি ফ্যান্টাসি নির্ভর হয়ে গেছিল। আপনার যদি ওই যে যেখানে ব্যাটম্যান ভ্যাম্পায়ার হয়ে যায়, যেখানে ব্যাটম্যান কিছুদিনের জন্য থাকে না, এই আজেইজিল মনে হয় দায়িত্ব নেয় ব্যাটম্যানের। এ ধরনের ক্যাম্পি খুব মানে হাই আইব্রাউ স্টোরি গুলো হচ্ছে 80s হয়েছে। 90s এসে 80s লাস্ট দিকে এসে যখন মানুষজন আবার ওই যে আমেরিকায় আপনার ডিপ্রেশন এরা আসলো, ট্যাক্সি ড্রাইভারের মতো সিনেমাগুলো বের হওয়া শুরু করলো। পুরা আমেরিকায় মানে নিও নোয়ার বলে একটা জনরা তৈরি হচ্ছিল। ওই নোয়ার জনরা ডিপ্রেশন থেকে ওই সময়কার মানে মানুষের মানে পুরো আমেরিকা তখন ধসে পড়েছে। আমি আরো মানে ইতিহাস অত ভালো না, যতটুকু সারফেস বলতেছি আরকি। যে ওয়াল স্ট্রিটের গন্ডগোল হইলো, পুরো আমেরিকাতে চাকরি নাই, খাবার নাই, হচ্ছে মারামারি হচ্ছে, অপরাধ হচ্ছে। সেই পারিপার্শ্বিকতা ধরে ব্যাটম্যান আবার হয়ে গেল আপনার নোয়ার ডিটেকটিভ। কে করলেন? ফ্র্যাঙ্ক মিলার করলেন। এবং একই সাথে ফ্র্যাঙ্ক মিলার কিন্তু একই সাথে ২ টা কাজ মানে অসাধারণ মানে কাজ করার জন্য বিখ্যাত। হি রিইনভেন্টেড ব্যাটম্যানস ক্যারেক্টার ইন মানে কি যেন বইয়ের নাম? আমি ফার্স্ট ইয়ার 1 মোস্ট প্রবাবলি। দেখেন আমি ভুলে গেছি। ব্যাটম্যান ইয়ার 1। তো আরেকটা হচ্ছে হি এস্টাবলিশড দ্য নো কিল রুল একাডেমিক্যালি। মানে এর আগে কোনো লেখক কিন্তু ব্যাটম্যানকে অবসেসিভলি নো কিল রুল ফলো করতে দেখায় নাই। ইট ওয়াজ আ থিং যেটা সবাই বলতো। এই যে এভলিউশন হলো, একটা সময় থেকে আপনার দেখা গেল আপনি আরেকটা কোয়েশ্চেন করেছিলেন ব্যাটম্যান কমিক বুকের আগে কেমন ছিল? ব্যাটম্যান কিন্তু আপনার সিনেমা বের হওয়ার আগের কমিক বুকে হি ওয়াজ স্লোলি বিকামিং ইররেলেভেন্ট। হ্যাঁ? আপনার 60s যখন ক্যাম্পি ব্যাটম্যান আসলো, আস্তে আস্তে ব্যাটম্যান দিয়ে তার গ্রিটিনেস 40s আর 50s ওটা কিন্তু হারাতে শুরু করেছিল।
বাট টিম বার্টনের মতো পরিচালক, হিজ এ ভিশনারি গায়। উনি কিন্তু ওই যে পুরনো যে 40 আর 50 এর দশকের নোয়ার ব্যাটম্যান, ওর দিকে খুব বেশি ইন্টারেস্ট ছিল তার। মানে আইডিয়াস ছিল। ওই ব্যাটম্যানের আপনার গ্রিটিনেসটাকে আপনার ফিরিয়ে আনার জন্য হি উড বি ওয়ান অফ দ্য গাইজ যাকে আমরা মানে এই ভিশনের জন্য মানে প্রশংসা করতে পারি আরকি, বলতে পারি মানে ক্লেইম করতে পারি যে হি ওয়াজ দ্য ওয়ান। তো এই যে পুরো মানে এভলিউশনটা, এটা কিন্তু পুরোপুরি সময়ের উপর, সময় বা ইতিহাস যেভাবে পরিচালিত করেছে ব্যাটম্যানকে, মানুষের চিন্তা ভাবনা বা আমেরিকার পারিপার্শ্বিকতা যেভাবে চেঞ্জ হয়েছে, ব্যাটম্যানও ঠিক সেভাবেই চেঞ্জ হয়েছে। অ্যান্ড দ্যাটস হোয়াট মেক্স হিম এ গ্রেট ক্যারেক্টার আরকি। জি, ধন্যবাদ আপনাদের আচ্ছা, সবাইকে। অনুপম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে, অনুপম ভাইয়ের হ্যাঁ, কাছে। হ্যাঁ, অবশ্যই ভাই, অবশ্যই, অবশ্যই। ভাই, ব্যাটম্যান হু লাভস এই কনসেপ্টটা কিভাবে আসে? ব্যাটম্যান হু লাভস। ব্যাটম্যান হু লাভস মোস্ট প্রবাবলি খুব রিসেন্ট কনসেপ্ট আরকি। আসলে আপনার মনে করেন কমিক বুকের যে মজা সেটা হচ্ছে আপনি একটা ক্যারেক্টারকে বারবার অনেকভাবে এক্সপ্লোর করতে পারেন। তাই কোন একটা ক্যারেক্টারকে যখন মানে অনেক সময় রিটোল্ড করে, মানে গল্প চেঞ্জ করে, অরিজিন চেঞ্জ করে, অনেকে খুব বিরক্ত হন। যদি ভালো হয় অরিজিন, আমি তখন খুব খুশি হই। তো ব্যাটম্যান হু লাভস কিন্তু খুব মানে উইয়ার্ড একটা কনসেপ্ট। মানে এই কনসেপ্টটা আসলে বিক্রি হওয়ার মতো কনসেপ্ট না। ব্যাটম্যানকে আমি স্ট্রেট আপ ভিলেন বানাই দিলাম। আর আমার কাছে আরকি, এরা অনেকে বলতে পারেন যে দে লাভ দ্য কনসেপ্ট। বাট আই অলসো লাভ দ্য কমিক বুক টু সাম এক্সটেন্ট। তো আমি যদ্দূর মনে হয় যে যদ্দূর আমি জানি স্কট স্নাইডার এবং ইয়ের লেখা মনে হয় কাপুলোর করা সম্ভবত। ওইভাবে আইডিয়াটা আসছে যে ব্যাটম্যানের আ একটা মানে হিজ ওর্স্ট নাইটমেয়ার। ব্যাটম্যানের যে মানে স্কট যেটা বলছিল সেটা হচ্ছে ব্যাটম্যানের যেসব ওর্স্ট নাইটমেয়ার ব্যাটম্যানকে আসলে ভয় পাওয়ায় সবথেকে বেশি। ৩ টা ওর্স্ট নাইটমেয়ার। হি বিকামিং এ কিলার, হি বিকামিং আ ম্যানিয়াক সাইকোপ্যাথ অ্যান্ড হি বিকামিং somebody who doesn't have any sense of ethics. ব্যাটম্যানের সবথেকে বড় ভয়াবহ মানে ইয়ে হচ্ছে তার কোনো সেন্স অফ এথিক্স নাই। তো এটাকে অনেকে কুল ভাবে, বাট আমার কাছে ওই যে ব্যাটম্যান হু লাভস এর এই আইডিয়াটা বেশ মজা লাগছে যে ব্যাটম্যান বিকামস সামবডি যাকে যে ৩ টা জিনিসকে ব্যাটম্যান সবথেকে বেশি ঘৃণা করে, সেই জিনিস ৩ টাই তার মধ্যে চলে আসে। এইভাবেই মনে হয় একটু মানে শুরুটা হয়েছিল আরকি। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম ভাই। ধন্যবাদ সবাইকে। আহ এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন বলতে মুভ করছি। আমাদের আরো অনেক বেশি আরো কয়েকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে। সো আমরা চেষ্টা করব আনসার গুলো একটু ব্রিফ রাখার জন্য। অবশ্যই। আ এর এরপরে একটি ব্যাটম্যানের পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ব্যাটম্যানকে আমরা একেক সময় একেক স্টোরিতে একেকজনের সাথে দেখতে পাই। বাট আমি জিজ্ঞেস করতে চাইবো যারা কমিক বুক পড়েছেন বা ব্যাটম্যান সম্পর্কে একটু ভালো জানেন, ব্যাটম্যানের সাথে কোন ফিমেলস ক্যারেক্টারের কেমিস্ট্রিটা সবচাইতে বেশি যায়? এবং ব্যাটম্যানের সাথে পার্টনার হিসেবে কোন ক্যারেক্টারের কেমিস্ট্রিটা বেশি ভালো ছিল? আপনাদের জানা মতে? ওয়েল এখন দেখেন ব্যাটম্যানের ডেফিনিটিভ ফিমেল অপোনেন্ট বলেন বা আ কি বলবো? কম্প্যানিয়ন রোমান্টিক বলেন, ইন্টারেস্ট, রোমান্টিক সেলিনা, ইন্টারেস্ট। হ্যাঁ, রোমান্টিক ইন্টারেস্ট বলেন। সেলিনা কায়েলের নাম সবার আগে আসবে। হ্যাঁ? এখন ওই জিনিসটা মানে অনেকের কাছেই খুব সাবজেক্টিভ, বাট আপনি স্টোরি ওয়াইজ চিন্তা করলে সেলিনা কায়েল হচ্ছে মানে ব্যাটম্যানের একটা মানে অপোজিট ড্রাইভিং ফোর্স আরকি। হ্যাঁ? এইজন্যই ওদের রোমান্টিক মানে রিলেশনশিপটা খুব ইন্টারেস্টিং হয় কমিক বুকে। যে সেলিনা কায়েল হচ্ছে গথমের একদম নিম্ন স্তরের মানুষদের এক ধরনের মেসিহা অথবা প্রোটাগনিস্ট হিসেবে ফাংশন করে। এখন যেহেতু সে ওই মানে মানে আমি নিম্ন স্তরের বলতে দেয়ার ইজ নো মানে ক্লাস থিং, বাট দেয়ার ইজ সাম ক্লাস থিং ইন গথম। লো ক্লাস পিপল যারা লো এন্ড এ থাকে তাদেরকে তাদের বিপদ বা দুঃখ দুর্দশার সময় মানে সেলিনা কায়েল দাঁড়ায়। এবং ব্যাটম্যান হচ্ছে এলিট সমাজের একজন মানুষ যে হচ্ছে ফাইট করছে ভিজিল্যান্টি হিসেবে। বাট মানে তার ফাইটের বা তার যুদ্ধটা কিন্তু শুধু মানে লো ক্লাস মানুষজনের জন্য বা লো এন্ড এর মানুষজনের জন্য না। এই যে দ্বন্দ্ব দুজনের মধ্যে, এই দ্বন্দ্বর মধ্যে দিয়েও তাদের মধ্যে যখন কোন একটা ব্যাপারে তারা একত্র হয়, তো তাদের কেমিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং লাগে। তাই আমার মনে হয় আসলে সেলিনা কায়েল ছাড়া অন্যান্য মানে অন্যদের এত ড্রামাটিক মানে স্টোরি লাইন নাই। সো সেলিনা কায়েল অবভিয়াসলি। সাদিয়া আর এহসান ভাইও কি এগ্রি করেন? হ্যাঁ, একদম। তবে আচ্ছা, আমার কাছে ব্যাটম্যানের সাথে ভিকি বেলের ইয়েটা ভাল লাগতো অনেক আরকি। সে রিপোর্টার ছিল, ওটা একটা সুপারম্যান এন্ড লুইসের মতো ফিল পাওয়া যাইতো আরকি। হ্যাঁ, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। জি। ভিকি ইজ সাদি ভাই? অসাধারণ ক্যারেক্টার। সাদি ভাই? আচ্ছা, আপনারা টিম বার্টনের যে ব্যাটম্যানের অরিজিনটা ওইটা কিভাবে দেখেন? মানে ওটা তো টোটালি ডিফারেন্ট ফ্যান্টাসি টাইপ কিছু মানে গ্রাউন্ডেড লেভেল থেকে ওপরে।
তো ওইটা আপনারা কিভাবে দেখেন, যে ভাল লাগে নাকি এটা ক্লিশে আইডিয়া বা জেনেরিক লাগে এরকম? কাইন্ডা জেনারিক লাগে। আমার ভালোই লাগে, আমার ভালোই লাগে। আমার এই দুইটা মুভি আমি বেশ কয়েকবার দেখেছি, খারাপ লাগে না, ভালোই লাগে। ওরকম ভাই? আমি ভাই থেকে আরেকবার কোয়েশ্চেনটা নিব। টিম বার্টনের মানে কোনটা ভাই? টিম বার্টনের যে অরিজিন, ক্যাটম্যান যে অরিজিনটা উনি দেখাইছেন, ওইটা কিরকম লাগে? এটা তো কমিক একুরেট না, অনেকটা ফ্যান্টাসি টাইপ। হ্যাঁ, তো ওইটা আপনার ট্রু। কিরকম লাগে? ক্লিশে লাগে না ভালো লাগে? দেখেন, দুইটাই সত্যি। পারভেজ ভাই যে বললেন জেনেরিক লাগে, কারণ জেনেরিক বলতে আসল ক্যাটওম্যানের গল্প তো অনেক লম্বা। আমরা যেটা দ্য ব্যাটম্যানে দেখেছি, এবং অনেকেই এটা জানি না যে কারমাইন ফ্যালকনি বা ফ্যালকনি ফ্যামিলির সাথে যে সেলিনার একটা সম্পর্ক, এবং সাইকোলজিক্যালি দ্যাটস গুড। বাট টিম বার্টনের ক্যাটওম্যানটা না আপনার একটু মানে খুব মানে লেয়ার্ড বলে আমার মনে হয়। কারণ দেখেন ওই ক্যারেক্টারটার কোনো মরাল কনফ্লিক্ট আমি দেখি নাই। কিন্তু তাকে আবার মরালি ব্যাটম্যান উইক করে ফেলতেছে। এই যে স্পিরিটটা, হ্যাঁ, তার অরিজিনটা অবভিয়াসলি একটু ফ্যান্টাসি লেভেলের, এবং প্লাস ওই অরিজিনটা খুব মানে আমার মনে হয় এটা যদি টিম বার্টন ছাড়া অন্য কেউ বানাইতো ইট উড বি ভেরি ব্যাড। ইনফ্যাক্ট এটা বানানো হয়েছেও, মানে হ্যাঁ, হ্যাঁ, একইভাবে এই যে একটা ক্যাটম্যান, অরিজিন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। হেলবেরি And মুভিটা। হ্যাঁ, ইট ওয়াজ টেরিবল। যাই হোক, বাট তো অরিজিনটা একটু উইয়ার্ড। আপনি যদি মানে ওই সময়কার মনে করেন টিম বার্টনের প্রচুর সিনেমা দেখেন, মানে এই পুরো সিকোয়েন্সটাই ডিজাইন করা হয়েছে টিম বার্টন ফ্যানদেরকে স্যাটিসফাই করার জন্য। তার ফিল্মে এই ধরনের কিছু সিকোয়েন্স থাকে সবসময়, নট দ্য ট্রান্সফরমেশন বাট দ্য হোল সেটিং অফ ইট আর কি। হ্যাঁ, বাট ওর যে মোরাল কনফ্লিক্ট, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। দ্যাট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা একটা ক্যাটওম্যানকে দেখলাম। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই জন্য বলতেছি কারণ এর আগের যে 60s এর ক্যাটওম্যান বা এরকম দে ওয়ার ভেরি ক্যাম্পি। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দেয়ার ওয়াজ এ ক্যাটওম্যান যে মরালি একেবারেই ভাঙাচোরা, বাট ব্যাটম্যান কাইন্ড অফ ওয়ার্কস লাইক হার মরাল কম্পাস আর কি, টু সাম এক্সটেন্ট। সে অনেকগুলো খারাপ কাজের মধ্যে একটা বা দুইটা এমন ভালো কাজ করে যেগুলোর জন্য ব্যাটম্যান তাকে ইন্সপায়ার করছে বা ইনফ্লুয়েন্স দিচ্ছে। তাদের দুজনের মধ্যে যে প্লাস হচ্ছে তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রি ব্যাটম্যান আর সেলিনা, দ্যাট ওয়াজ অন পয়েন্ট ইন টিম বার্টনস মুভি। এটুকু বলা যায় আর জি, কি। ধন্যবাদ। সাদী ভাইকে আমি জিজ্ঞেস করতে চাইবো যে ক্যাটওম্যানের কথা তো আমরা বললাম। ক্যাটওম্যান ছাড়া অন্য আর কোন ফিমেল কম্পোনেন্টের নাম নিবেন যার সাথে ব্যাটম্যানের কেমিস্ট্রিটা ভালোভাবে লিখা ছিল? আহ, কি নেওয়া যায়? ওয়ান্ডার ওম্যান। বিশেষ করে আমার জাস্টিস লিগ আনলিমিটেড সিরিজে তার মানে পার্ট টাইম যে আচ্ছা, কেমিস্ট্রিটা হয়, ওইটা খুব ভালো লাগতো। যায় আর কি আচ্ছা। ব্রুসের সঙ্গে ডায়ানার ওই যে একটা মিম, এটা ইয়ে আছে না, যে জিজ্ঞেস করতেছিল ওয়ান্ডার ওম্যান ব্রুসকে, কেন তুমি করতে পারো না, কেন সাধারণ জীবনযাপন করতে পারো না? তারপর সে বলছে আই হ্যাভ মেনি ইস্যুস। তো ওইসব নিয়ে কিন্তু অন্য কারোর সঙ্গে ওইভাবে আলোচনা করে নাই। জি, তো সেটাও সত্য। ওয়ান্ডার ওম্যানের সঙ্গে ব্যাটম্যানের যায় ভালো। হ্যাঁ, এটা বেশ সাবজেক্টিভ। এরপরে আরেকটা বড় সাবজেক্টিভ কোয়েশ্চেন আমরা যেতে যাচ্ছি এখন। এবং সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনাদের মতে ব্যাটম্যানকে কোন অভিনেতা সবচেয়ে ভালোভাবে পোর্ট্রে করেছে? আপনাদের ফেভারিট কে বা আপনাদের ভাষ্য মতে কোন অ্যাক্টর সবচেয়ে ভালোভাবে পোর্ট্রে করেছে? আচ্ছা, আমি আচ্ছা, আমার বলবো। নাম নিতে হয়। আপনারা কেউ বলেন না। আপনার সাদী ভাই আপনি বলেন আগে। আচ্ছা, আমার কিছুটা বায়াসড বলতে পারেন, বাট আই লাভ বেন এখানে অ্যাফ্লেক। সবার কোয়েশ্চেনই বায়াসড হবে। কারণ আমি একজনের নাম বলতে বলবো। বুঝছেন? তাই বায়াসডই হবে। যখন আমি আপনার ফার্স্ট ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান মুভির টিজারটা যখন আসে না, যখন আপনার এই যে দেখায় যে প্রথমে ব্রুস ওয়েনের বেন অ্যাফ্লেকের উপর ক্যামেরার ফোকাসটা পড়ছে, তারপর ট্রানজিশনালে ব্যাটম্যানের স্যুটটা, ওইটা দেখে আমার মনে হয়েছে যে না, দিস ইজ দ্য ব্যাটম্যান। মানে আমি যখন অ্যানিমেশন বা কমিকে যে পাইছি ওইভাবে, এর আগে কিন্তু লুক ওয়াইজ হোক, তারপরে ফিজিক ওয়াইজ কিন্তু মানে ব্যাটম্যান ফিলিংটা পাইতাম না কারো কাছ থেকে। বাট বেন অ্যাফ্লেকে দেখার পরে হি ইজ দ্য ব্যাটম্যান। অ্যান্ড বেন অ্যাফ্লেক প্রথম শো করে যে ব্যাটম্যান কিরকম হওয়া উচিত অ্যাকচুয়ালি ফিজিক্যালি আর কি। হ্যাঁ, তো বায়াসড বলেন বা পার্সোনাল ফেভারিট, আই লাভ বেন অ্যাফ্লেক মোর এবার দ্যান আমি এহসান এনিওয়ান। ভাইকে জিজ্ঞেস করতে চাই। আপনি বলেন। আমার আসলে সব ব্যাটম্যান কি, সব অ্যাক্টর কি আমার ভাল লাগে আসলে। আমার তো ছোটবেলাটা শুরু ছিল ব্যাটম্যান ভার্সেস ড্রাকুলা দেখে। ওইখানে যে ব্যাটম্যানের শেপটা ছিল এটার সাথে আমি রবার্ট প্যাটিনসনের ব্যাটম্যানের একটা মিল পাই। আবার ক্রিশ্চিয়ান বেলের ব্যাটম্যানের প্রতি আমার সেই ছোটবেলা থেকে একটা কানেকশন ফিল করি। দ্য ডার্ক নাইট রাইজেস ফিল্মের পরে মানে ক্রিশ্চিয়ান বেল আমার খুবই ফেভারিট একজন ব্যাটম্যান হয়ে যায়। আবার 2016 যখন ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান আসে, বেন অ্যাফ্লেককেও আমার অনেক ভালো লাগে। আমার এই তিনজনকে ভালো লাগে। আবার ওই যে টিম বার্টনের ব্যাটম্যানের যে অ্যাক্টর ছিল, ওনার নাম কি জানি ছিল,
মাইকেল কিটন। সাদি ভাই? হ্যাঁ, মাইকেল মাইকেল কিটন। কিটন। হ্যাঁ, ওনাকেও আমার খারাপ লাগে না, ভালোই লাগে। সো আমার হ্যাঁ, আসলে হ্যাঁ। মানে ইটস ভেরি ইম্পসিবল, মানে ভেরি ডিফিকাল্ট ফর মি টু সিলেক্ট স্পেসিক্যালি ওয়ান অ্যাক্টর ফ্রম অল দ্য অ্যাক্টরস অফ ব্যাটম্যান। আই লাভ অল অফ দ্যাম অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। জি, এবার অনুপম ভাই। আমি মানে একটু ডিপ্লোম্যাটিক আনসার দিব ফার্স্ট পেজে যে আই লাভ এভরি ওয়ান অফ দেম, কারণ প্রত্যেক ক্যারেক্টার মানে যতগুলো মেইন স্ট্রিম ব্যাটম্যানকে দেখবেন দে অ্যাকচুয়ালি ডিফারেন্টলি পোর্ট্রেট ভেরি মানে 5 ডিফারেন্ট ভ্যারিয়েন্টস অফ ব্যাটম্যান আর কি। ইভেন জর্জ ক্লুনি। এখন আপনি যদি মনে করেন যে আমি জাস্ট 1960s এর অ্যাডাম ওয়েস্টের ব্যাটম্যানের ক্যাম্পিনেসটা একটু পছন্দ করি, আপনি কিন্তু এই ক্লুনির ব্যাটম্যানকে হচ্ছে ওই ফিল্মগুলো ওই সময়কার সিরিজের মানে প্রেডেসেসর সাকসেসর হিসেবে দেখতে পারেন। বাট ব্যাটম্যান হিসেবে ইন্ডিভিজুয়াল অ্যাজ এ ক্যারেক্টার আপনি যদি মনে করেন, আমরা তো জানি যে ব্যাটম্যানের ২ টা সত্তা, ব্যাটম্যান, ব্রুস ওয়েন। অবভিয়াসলি মানে আমার প্যাটিনসনের পারফরম্যান্স ইট ফেল্ট রিয়েলি রিয়েল। মানে অ্যাজ এ ব্যাটম্যান, নট ব্রুস ওয়েন বা নট আ কমপ্লিট হোল প্যাকেজ। ক্রিশ্চিয়ান বেলের ব্রুস ওয়েন ওয়াজ অলওয়েজ মানে ইন্টারেস্টিং ফর মি। I loved him, his portrayal of Bruce Wayne, not Batman. তো কেন এটাও একটা লম্বা কোয়েশ্চেন। আই এম নট অপোজিং হিম, বাট আই লাভ হিম। আই লাভ অল দ্য ক্যারেক্টার্স। তো আর বেন অ্যাফ্লেকের যে ফিজিক্যাল ফিট, আই অলওয়েজ সেড মানে আমার বেন অ্যাফ্লেকের মানে বা স্নাইডারের ব্যাটম্যান পোর্ট্রিয়ালের বা লেখা নিয়ে আমার অনেক মানে কনফ্লিক্ট আছে। ফিলোসফিক্যাল কনফ্লিক্ট বলতে পারেন, আইডিয়ালিস্টিক কনফ্লিক্ট বলতে পারেন। বাট অ্যাজ এ ফিজিক্যাল ফিট, বেন অ্যাফ্লেকের ব্যাটম্যানের ফিজিক্যাল ফিট বা ফিজিক ওয়াজ মোস্ট প্রবাবলি দ্য মোস্ট কমিক অ্যাকুরেটলি অরিজিনাল আর কি। আমি যদি বিরাট স্ট্রেইট আউট ব্যাটম্যানকে কমিক নাও একটা ধরি। ব্যাপার আছে। হুম, হ্যাঁ ভাই। না, বললাম যে স্ট্রেইট আউটা কমিক একটা ব্যাপার আছে বেন অ্যাফ্লেকের মধ্যে। এক্স্যাক্টলি, হ্যাঁ। বিশেষত যা মানে দ্য ডার্ক নাইট রিটার্নস এ যে একটা হিউজ ব্যাটম্যানকে আমরা দেখি। যদিও দে আর কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরিজ, ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান আর দ্য ডার্ক নাইট রিটার্নস। ওই যে হিউজ একটা ব্যাটম্যান হু ইজ কেপেবল অফ মানে গোয়িং টো টু টো উইথ মেটা হিউম্যানস, এবং তার মধ্যে মানে যে স্নাইডারের একটা গ্রিক মিথোলজির প্রতি একটা যে ইন্টারেস্ট, সেখান থেকে আমি ওকে একজন মানে মানে এইজড হারকিউলিস টাইপের একটা ক্যারেক্টার হিসেবে দেখছি। দ্যাট ফিজিক্যাল ফিট ওয়াজ গ্রেট, এটা জি। বলা যেতে পারে আর তাহলে কি। অনুপম ভাইয়ের কোনো ফেভারিট নেই? আপনি সবাইকে সেম ভাবে লাভ করেন। এই তো? সেম ভাবেই দেখি, বাট আমার বায়াস এখন এই মুহূর্তে মানে আমি মনে করি প্যাটিনসনের উপর আছে, কারণ হিজ ব্যাটম্যান পোর্ট্রিয়াল ওয়াজ আনরিয়াল আর কি। জি, আচ্ছা সবার তো অনুপম ভাই, প্যাটিনসন অনুপম ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ। ভল ইয়েস ভাই। কিলমারের ভল কিলমারের আই ব্যাটম্যান আই পোর্ট্রেলটা কিন্তু অনেক কমপ্লিটলি আন্ডাররেটেড। ফরগট অ্যাবাউট ভল কিলমার। আমার মানে ভুল হওয়া উচিত। আমি ১ মিনিট টাইম নিয়ে আমি এটাও বলব যে ভ্যাল কিলমার ওয়াজ অ্যানাদার ওয়ান অফ মাই ফেভারিট ব্রুস ওয়েন অ্যান্ড ব্যাটম্যান। আমি মনে করি ওকে ব্যাটম্যানে প্রচুর কাজ করতে দেয়া হয় নাই। সে পায় নাই সুযোগ। আপনারা যদি ফরএভার দেখেন, হ্যাঁ? ফরএভার ওয়াজ কমপ্লিটলি মানে 70% অফ দ্য ব্যাটম্যান পোর্ট্রিয়াল ওয়াজ অফ ব্রুস ওয়েন অ্যান্ড ভ্যাল কিলমার নেইলড ইট। আপনি যদি 1989 এর ব্যাটম্যান অ্যানিমেটেড শো এর মতন একজন ব্রুস ওয়েন খুঁজতে চান, ভ্যাল কিলমার ওয়াজ দ্য বেস্ট অপশন আরকি। জি। আর থ্যাংক ইউ আমি ভাই যদি ফর রিমাইন্ডিং মি। জি, ধন্যবাদ সবাইকে সবার অপিনিয়ন দেওয়ার জন্য। আমি যদি আমারটা বলি, আমার আমার কাছে রবার্ট প্যাটিনসনের ব্যাটম্যানটা ভালো লাগে। তাকে ব্রুস ওয়েনের ওইভাবে আমরা দেখতে পাইনি। বাট ট্রু। তার ব্যাটম্যানের যে পারফরম্যান্স সেটা আমার বেশ ভালো লাগে। হুম, আর ক্রিশ্চিয়ান বেলের কথা যদি বলি, তার ব্রুস ওয়েনের পারফরম্যান্সটা আমার ভালো লাগে। বাট ব্যাটম্যানের যে পারফরম্যান্স সেটা আমার তেমন একটা ভালো লাগে না। আমি যদি আমার ফেভারিটের কথা বলি, তবে সেটা হচ্ছে বেন অ্যাফ্লেক। আমার রাইট। কাছে তার যে ব্রুস ওয়েনের ক্যারিজমাটা আছে, সে ইয়েস। খুবই ভালোভাবে দেখিয়েছে। আমার মতে অন্যান্য অ্যাক্টরদের থেকে ব্রুস ওয়েনের যে ক্যারিজমাটা সেটা বেন অ্যাফ্লেক বেশ ভালো করে দেখিয়েছে। প্লাস যেই কমিক বুকের যে ব্যাটম্যান, সে যে একটা হুম, শুধুমাত্র হুম, ছোট্ট ইউনিভার্স না, নিজের গল্পের না, সে যে একটা বড় ডিসি মাল্টিভার্সের বা ডিসি ইউনিভার্সের পার্ট, এমন একজন ব্যাটম্যান হিসেবে তাকে সেখানে দেখানো হয়েছে। হি ইজ ভেরি স্মার্ট, খুবই ম্যাচিউর এবং খুবই স্ট্রং, এবং সে এত যে মেটা হিউম্যানদের সাথে টো যেতে পারে সেগুলো, এবং তার যে প্রেজেন্স আছে, এবং খুবই যেই মানে আমি আসলে দ্য আর্কাম যে গেমগুলো আছে সেগুলোর ফ্যান তো। সো খুব সেরকমই একটা ব্যাটম্যান ছিল বেন অ্যাফ্লেক। তাই হুম। তার প্রতি আমি একটু বেশি বায়াস। গ্রেট ভাই। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। সেটা হচ্ছে খুবই কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। বেশ কন্ট্রোভার্সিয়াল। কজ এইটা সবাই এগ্রি নাও করতে পারে না। সেটা হচ্ছে যে আপনারা ব্যাটম্যানের নো কিলিং রুলকে নিয়ে কি ভাবেন? আপনারা কি ফিল করেন ব্যাটম্যানের নো কিলিং রুলটা নিয়ে?
কজ এইখানে কিছু দল মানুষ আছেন যারা এটাকে খুবই পছন্দ করেন এবং বলেন যে এটা খুব একটা স্পেশাল রুল এবং এটা থাকা উচিত প্রত্যেকটা সুপার হিরোর। এবং দেয়ার আর সাম পিপল যারা এটাকে মক করে এবং বলে যে খুবই ইউজলেস এবং ব্যাটম্যানের মতো একটা স্মার্ট ক্যারেক্টারের সাথে এটা যায় না। অনেকে এটা নিয়ে খুবই মক করেন যে এটা রিয়েলিস্টিক না, এটা জাস্ট কমিক বুকে বাচ্চাদেরকে বোঝানোর জন্য। সো অনেক প্রকার ডিবেট কিন্তু এখানে আছে। তাই আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে আমি নিজেও কিন্তু ব্যাটম্যানের নো কিলিং রুলে ভিডিও বানিয়েছি। তবে সেই ভিডিওটা কিন্তু ছিল ব্যাটম্যানের পার্সপেক্টিভ থেকে, যে সে কেন হত্যা করে না, তার পয়েন্ট অফ ভিউটা কি, তার লজিক গুলা কি, সেটা আমি সেখানে প্রেজেন্ট করেছি। বাট আমি রিয়েলিস্টিকলি আমরা যদি রেশনাল ভাবে বলি সেটা আমি প্রেজেন্ট করিনি। সো আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করবো যে রেশনাল ভাবে আপনারা কি মনে করেন যে নো কিলিং যে রুলটা ব্যাটম্যানের এটা কতটুকু এফেক্টিভ? সবার প্রথমে সাদি ভাই। আচ্ছা, নো কুইলিং রুল এট দ্য আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমার প্রেফারেন্স এটা, মানে এট দ্য সেম টাইম ব্যাড এন্ড গুড বোথ। গুড এই কারণে যে এটা নো কুইলিং, ওকে দ্যাটস ওয়াই হি ইজ ব্যাটম্যান। হ্যাঁ, অন্য হুম, সুপারহিরো থেকে মানে সবাই তো ঠিক আছে, ধরলাম মারলাম শেষ, বাট সে মারে না জন্যই সে ব্যাটম্যান। পাশাপাশি এটা ওই যে যেটা আপনার ভিডিওতে ছিল মেবি, যদি জোকারকে বারবার ধরি, ঠিক আছে, আরকাম অ্যাসাইলামে বন্দি করলাম, তারপর বেরোইলো আবার সে মারলো, দৃশ্যটা একটা লুপের মতো হইতেছে, বারবার গিয়ে একটা পয়েন্টে হ্যাঁ ব্যাক করতেছে। তো ওই ক্ষেত্রে নো কিলিং রুলটা কিছুটা ইয়ে লাগে। হ্যাঁ, এবং এই পয়েন্টটা অনেকে প্রেজেন্ট করে যে ব্যাটম্যান যে তাদেরকে এতবার আরকাম অ্যাসাইলামে পাঠায়, আবার বের হচ্ছে তারা অনেক মানুষের মার্ডার করছে, অনেকের খুবই বাজে বাজে ক্রাইম করছে এবং তাদেরকে ব্যাটম্যান আবার জাস্ট সেইখানেই পাঠাচ্ছে। তাও কোথায়? ফাঁসির জন্য না, কোনো কিছুর জন্য না, ডেথের জন্য না, শুধুমাত্র একটা পাগলখানায়। এটা নিয়ে অনেকে কমেন্ট করে। হ্যাঁ, তো তারপরে এহসান ভাইকে জিজ্ঞেস করবো। আচ্ছা বলেন। আচ্ছা আপনি বলেন, আপনি বলেন, আপনার যদি বাকি না, থাকে। যে এই কারণে আর কি ব্যাটম্যানের যে আইডিওলজিটা, মানে আমি একজনকে খুন করলে আমার আর কিলারের মধ্যে পার্থক্য কি রইলো, তো এটা কিন্তু ক্ল্যাশ করে। হ্যাঁ, তো তুমি কিলারকে ছেড়ে দিলা, তারপরে সেই কিলার আবার কিলিং শুরু করলো, তো তোমার যে একজন কিলারকে বাঁচানোর তো মানে এটা বেনিফিট হচ্ছে না। হ্যাঁ, এবং ব্যাটম্যানের একটা ডায়ালগ আছে সম্ভবত, আপনি আমাকে একটু বলতে পারেন যে একটা ডায়ালগ ছিল মনে হয় যে একজনকে আই মারলে ওয়ান্ট, আরেকজন সেটা জায়গা নেয়। এরকম একটা কোট ছিল সম্ভবত। এই যে কোনটা অপরাধীরা জন্মায় এরকম কি ছিল, হ্যাঁ ছিল হ্যাঁ, আমি বোধহয় আমি একজনকে যদি সরিয়ে ফেললে একটু আরো ইয়ে একজন। করি যে ভাই মনে হয় ওইটা বলতেছেন যে একজন অপরাধীকে মানে আমি যদি মারি তার মানে ওই অপরাধীর হ্যাঁ, জায়গায় আমি রিপ্লেসড একজন অপরাধী হয়ে গেলাম, মানে জি, কি জি, জি। কিলার হয়ে গেলাম, হ্যাঁ, রাইট? হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা। হ্যাঁ, সো সে যে এতজনকে মনে করেন যে বাঁচিয়ে দিচ্ছে বা তাদেরকে জাস্টিসের জন্য পাঠাচ্ছে এবং তারা এসে আবার যে এতগুলো মানুষকে মার্ডার করছে এবং তাদের যদি মনে করেন যে তাদের ফ্যামিলিকে যে জিজ্ঞেস করা হয় আপনারা কাকে ব্লেম করবেন? আমরা যদি রিয়ালিস্টিক ভাবে কথা বলতে যাই তাহলে কিন্তু তারা ব্যাটম্যানকে ব্লেম করতে পারে। যে ব্যাটম্যানের কাছে ইয়া, পাওয়ার ছিল এটাকে প্রতিহত করার। কিন্তু ব্যাটম্যান তারপরেও সেটা করেছে। তাদের চোখে কিন্তু ব্যাটম্যান সেখানে মার্ডারার হয়ে যাবে। সো সে রুলটাকে নিজের রুলটাই নিজে ফলো করলো নাকি নিজের রুলটার সাথে নিজে ক্ল্যাশ করলো সেটাও একটা ব্যাপার। এহসান ভাই আপনি বলেন। আমার মনে হয় ব্যাটম্যান যে কাজটা করে সেটা আসলে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই করে। আসলে আইনের প্রতি সবারই শ্রদ্ধা থাকা উচিত, মানে নিজের হাতে তো আইন তুলে নেওয়া উচিত না। আর এই যে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে মানে ব্যাটম্যান চায় না যে ডার্কনেসটা যাতে তাকেও গ্রাস করে ফেলে। আপনি তো সুপারম্যানের একজন ফ্যান, আমিও সুপারম্যানের একজন ফ্যান। সুপারম্যান যে আইডিয়া থেকে আসছিল সেটা হচ্ছে উবারম্যানস আইডিয়া। আর জার্মান একজন ফিলোসোফার, ওনার নাম হচ্ছে ফ্রেডরিক নিচে নিটস। হ্যাঁ, উনি একটা কথা বলছিল যে দানবের সাথে লড়াই করতে করতে তুমি কখনো নিজে দানব হয়ে যেও না। আর ব্যাটম্যান তো কেপ্ট ক্রুসেডার, মানে একটা নাইটহুড টাইপের একটা, মানে সেই প্রাচীন ইংল্যান্ডের নাইটহুডদের কিছু কনসেপ্ট এখানে আছে, মানে যারা খুবই মরালি স্ট্রং থাকে। সো আমি মনে করি এখানে গোথামের যে অথরিটি আছে তাদের দোষ বেশি। মানে জোকারকে অ্যাসাইলামে পাঠানো হচ্ছে, জোকারের তো বিচার হওয়া উচিত, বা অ্যাসাইলামের যে ওই এইখানে সুরক্ষা বলে এখানে আরেকটা কাউন্টার কোয়েশ্চেন আসবে যে গথামের যে সিস্টেমটা সেটাকে যদি দোষ দেওয়া হয়, ব্লেম দেওয়া হয়, তাহলে ব্যাটম্যান কেন আবার সেই আইনকে শ্রদ্ধা করছে যেখানে আইন কমপ্লিটলি ব্রোকেন? আম, তারপরও মানে সে নিজের হাতে আইন তুলে নিতে চাচ্ছে না, সে বিশ্বাস করছে এখনো হয়তো, মানে সে চেষ্টা করে যাচ্ছে। যেমন দ্য ডার্ক নাইট রাইজেস এর শেষের দিকে একটা চিঠি দিয়েছিল ব্যাটম্যান ওই যে ইয়েকে, পুলিশ কমিশনার গর্ডনকে, সেখানে লিখেছিল যে আই স্টিল বিলিভ ইন দিস সিটি দেয়ার আর পিপল উইথ গুড ড্রিম। সে এখনো সে বিশ্বাস করেছে এমন একটা সময় আসবে যখন নতুন কোনো ইয়াং জেনারেশন আসবে, যখন হয়তো এরকমটা থাকবে না। যেমন দ্য ফ্ল্যাশে যদি আপনি দেখেন যে রিসেন্ট সিনেমাটা, সেটা হয়তো খুব একটা ভালো হয়নি, কিন্তু সেখানে ফ্ল্যাশ যখন ওই যে কিটনের ব্যাটম্যানের যে ভার্সে চলে যায়, সেখানে কিন্তু সে দেখে কোনো ক্রাইম নাই গোথামে।
এরকম মানে একটা ড্রিম আর কি, মানে ড্রিম তো সবসময় ফুলফিল হয় না, তারপরে মানুষের একটা ড্রিম থাকে যে একদিন না একদিন হয়তো একটা সুন্দর সময় আসবে। সুন্দর সময়টা হয়তো আসে না, কিন্তু সুন্দর সময়ের জন্য ফাইট করতে করতে নিজের একটা আত্মসম্মান বোধ, আইডিওলজি তৈরি হয় আর কি। সেখান থেকে আই থিঙ্ক আই ক্যান জাস্টিফাই ইট। হি ইজ কারেক্ট ইন হিজ রোল। জি, ধন্যবাদ আপনাকে। আমি অনুপম ভাইকে আরো একটু কঠিন কোয়েশ্চেন করব। যে হ্যাঁ আপনার ভাই। মতে ব্যাটম্যানের এটাকে প্রিভেন্ট করা কিভাবে উচিত? সে নিজের রোলটাকেও রক্ষা করতে চায়, সে কিলার হতে চায় না, সে নিজেকে সেন রাখতে চায়। বাট এই যে বারবার মনে করেন, ধরেন আমি ৫ বার কাউন্ট করলাম যে ৫ রাইট। বার জোকার বের বের হয়েছে এবং হুম। সে ৫ বার প্রায় ৫০০ জনকে মেরেছে। রাইট। এইভাবে লাইক ৫ বার হইছে। এখন হুম। নেক্সট বার ব্যাটম্যানের কি করা উচিত? ও নাকি বাঁচাইতে তার পারবে না। পুরো টাইম হ্যাঁ, সেটাই হি করা উইড উচিত? বি মানে if we know that Batman we know, he would be obsessed over that no killing rule and he would let another 1,000 people die. And আমার মতে ভাই, that's what makes Batman a great character. জানেন? কেননা আমরা একটা সময় পর্যন্ত না, আমি একটু করে মানে বাইরের কথা বলতেছি মনে হবে, বাট একটা সময় পর্যন্ত আমরা কমিক বুক কিন্তু বাচ্চাদের বলে চালাই দিতাম, রাইট? একটা জি। সময় পর আমরা কেন আসলে কমিক বুকের দিকে গেলাম? কেন স্যান্ডম্যান বা নীল গেইম্যানের বই হঠাৎ করে মেইনস্ট্রিম হয়ে গেল? তারপর থেকে কেন ফ্র্যাঙ্ক মিলারকে বলা হইল যে, "ভাই আপনি এবার থেকে কমিক বুক লিখলে চেঞ্জ ইউর অডিয়েন্স স্পেকট্রাম টু ইয়ং অ্যাডাল্ট টু অ্যাডাল্ট।" কেন বলা হইল? কারণ আ রিয়াল লাইফে ভাই কমপ্লিট সুপারহিরো বা আইডিয়ালিস্টিক সুপারহিরো পাওয়া যায় না। আপনি যে ডিসিশনই নেন, আপনি নো কিল রুল নিলে মানুষ মারা খাবে, কিলিং রুল নিলে মানুষ আরো মারা খাবে। ফ্র্যাঙ্ক ক্যাসেলের যে গল্প, আমি জাস্ট একটু কন্ট্রাস্ট দেখাচ্ছি। ফ্র্যাঙ্ক ক্যাসেল ইজ এ সার্টিফাইড কিলার, রাইট? হি শুটস পিপল ফার্স্ট দেন আস্ক কোয়েশ্চেনস লেটার। এবং তার জীবনের যতগুলো বড় বড় কনফ্লিক্ট দেখবেন স্টোরি লাইন, সবগুলো হচ্ছে এইটার কারণে যে সে মানে অপরাধী মারতে গিয়ে আইদার পুলিশ মেরে ফেলে, অথবা সুপার হিরো মেরে ফেলে, অথবা এমন কাউকে মেরে ফেলে যাকে তার মারা উচিত না, এবং সেই টর্মেন্টটা সে ফ্র্যাঙ্ক ক্যাসেল বা দ্য পানিশারকে উঠায়। এখন ব্যাটম্যানের ক্ষেত্রেও এটাই হচ্ছে সত্যি যে আসলে দেখেন, ল অ্যান্ড অর্ডার কিন্তু ব্রোকেন না, মানুষ ব্রোকেন। দ্য গথম সিটি ইজ ব্রোকেন, বাট ল অ্যান্ড অর্ডার ইজ স্টিল দেয়ার সব সময়। যে কোনো সময় দেখবেন আমাদের একটা কনস্টিটিউশন যেরকম আছে, সংবিধান আইন, সেরকম সব দেশেরই আছে। তো ব্যাটম্যানের আইরনিটা হচ্ছে, হি ইজ সো মানে অপটিমিস্টিক অ্যাবাউট হিউম্যান morality, ethics. At the same time of being a dark, fearful superhero, সে মানুষের আইনের প্রতি বা নৈতিকতার প্রতি এতটাই শ্রদ্ধাশীল যে সে কোনো কিছুর বিনিময়ে তার ওই লাইনটা ক্রস সে করবে না। কারণ একটা জিনিস হচ্ছে, মানে ওই যে আপনার টেড বান্ডি যেটা বলছিল, ইট গেটস ইজিয়ার আফটার ওয়ান কিল। হ্যাঁ, এখন আপনি আজকে একজনকে মেরে হয়তো আর ১০০ জনকে বাঁচাচ্ছেন। কিন্তু আপনি একজন কিলার হয়ে গেলেন, বাট there will come a time যখন পৃথিবীতে আসলে এমন মানুষের দরকার হবে যে মানুষ না মারার সিদ্ধান্ত নিয়ে মানুষ পৃথিবীকে বাঁচাবে। এটা যেকোনো সভ্যতার ক্ষেত্রেই হয়, যেকোনো এর ক্ষেত্রেই হয়। তখন কিন্তু দরকার হবে ব্যাটম্যানের মতো মানুষের, যে একদম ডায়ার সিচুয়েশন এ পড়েও হি ট্রাইড টু ফাইন্ড আ সলিউশন যেটাতে কেউ মরে নাই। এবং তার ক্যাজুয়ালিটি থাকবেই ভাই। এবং আমার মতে ওই যে মানে যেসব সুপার হিরো, মানে সুপার হিরোর ভুলগুলাই কিন্তু তাকে আমাদের কাছে রিলেটেবল করে। হ্যাঁ? আপনিও ধরেন একটা বিপদে পড়লেন, আপনার সামনে, আমি জানি এটা অনেকে, আমরা অনেক মাথা গরম করে বলি যে দিস মানে ক্রিমিনাল ইজ সো হিনিয়াস যে আমি ওরে পাইলেই মেরে ফেলতাম। আর একটা জিনিস, আমি ওর সামনে আপনাকে যখন দাঁড় করাই দিবে, অ্যাজ এ হিউম্যান বিং ইউ উইল হেজিটেট, রাইট? মানে বিকজ ইউ আর মানে আপনার মানে স্বাভাবিক মানুষের একটা মরালিস্টিক মানে কম্পাস থাকে, এবং হি উইল হেজিটেট। তো সে চিন্তা করবে যে কিভাবে আমি একটা মানে অল্টারনেটিভ সলিউশন বের করে দুজনকেই বাঁচাইতে পারি, বা না মেরে কিভাবে বাঁচাইতে পারি। আমার মনে হয় এই আইডিয়ালিস্টিকটা আসলে একটা মানে বেটার ওয়ার্ল্ড এর এই জন্য খুব দরকার। ইট ব্যাটম্যানের সাউন্ডস এই লিটল আইডিয়ালিস্টিকটা ক্লাস, বাট জি, মাঝখান দিয়ে বলতে চাচ্ছি যে এটা বেশ ভালো, ঠিক আছে। একটা ক্ষেত্রে হয় যখন একটা স্টোরি লাইনের ক্ষেত্রে হয়। যেমন প্রত্যেকটা মুভিতে আমরা যখন হুম, এরকম হুম, দেখি। বাট হুম, যখন রিপিটিটিভ ভাবে করা হয়, ব্যাটম্যান যেমন আপনি কথাটা বললেন যে সে তারপরেও হোপ রাখবে, সে আবারও সে হুম, মানুষকে মরতে দিবে। তারপরেও হুম, হুম। সে একজনকে মারবে না। সো ডাজ ইট জাস্টিফাই হিম? সে কি নিজেকে জাস্ট এখন সেভ দেখেন, করছে? না সে নাকি সেটা জাস্টিফাই করে না তো। রেসপনসিবিলিটি তার নেওয়া উচিত? না, না, হ্যাঁ, এবং সে নেয়। কারণ আপনার একটা জিনিস দেখেন, 'দ্য ডার্ক নাইট রাইজেস' ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্যাটম্যান ফিল্মস, বাট আই ডু নট এগ্রি উইথ দ্য এন্ডিং আরকি। হ্যাঁ? কারণ কমিক বুকে আপনি যদি ইয়েটা পড়েন, ওই আ 'দ্য হোয়াট এভার হ্যাপেন্ড টু কেপ ক্রুসেডার', যেটা নীল গেইম্যানের লেখা, যেটা ব্যাটম্যানের লাস্ট স্টোরি, যেখানে ব্যাটম্যান মারা যায়, এবং ইট এন্ডেড অন এ ভেরি বিটার নোট যে ব্যাটম্যানকে আসলে মানে ব্যাটম্যান মরতে পারবে না কোনদিন। তাকে চালাই যেতে হবে এই কারণে যে এট দ্য সেম টাইম হি ইজ সেভিং পিপল, হি ইজ অলসো কিলিং পিপল। এবং এই যে মেন্টাল টর্মেন্টটা, এটা তার ওই যে আরেকটা যে অল্টার ইগো আছে, যেটাকে আমরা ইগো বলে চিনি।
সেটাকে ফিট করে। ব্যাটম্যান ইজ এ ভেরি কমপ্লেক্স ক্যারেক্টার। মানে আমরা অনেক সময় বলি সুপার হিরো মানে হি উইজ বি দি মোস্ট আইডিয়ালিস্টিক ক্যারেক্টার। না, আমার মনে হয় সুপার হিরো ক্যারেক্টারদের অনেক ফল্ট আছে। এই যে ও বারবার আপনার যেমন জোকারকে সে অ্যাসাইলামে দিচ্ছে এবং জোকার অ্যাসাইলাম থেকে পালায় ১,০০০ মানুষ মারতেছে। ১,০০০ মানুষ মারাটা ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। সে জানে যে সে কিন্তু প্রত্যেকবার চেষ্টা করে এমনভাবে রেডি করা যাতে জোকার আর বের হইতে না পারে। আর জোকার ফাইন্ডস এ ওয়ে। এটা ব্যাটম্যানের ব্যর্থতা। হ্যাঁ? বাট আমার মনে হয় ওই ব্যর্থতাটা নিয়েই তাকে মানে চলতে হবে আরকি। বাট হি উইল অলওয়েজ বি দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং যার আইডিয়ালিস্টিক কম্পাস কখনো মানে ফ্লিঞ্চ করে নাই। জি, এই আরকি ভাই। ধন্যবাদ এই ওই যে ইনসাইটের আই জন্য। ওন্ট সেভ ইউ বাট আই ওন্ট কিল ইউ বাট আই ডোন্ট সেভ ইউ, এরকম টাইপের নাকি? হ্যাঁ। জি, জি, কিছুটা, এরকমই। ব্যাটম্যান কিছুটা। ব্যাটম্যান বাট বিগিনস ওইটা এর নিয়েও আমার রাশিয়াল একটু গুলকে। মানে কনফ্লিক্ট আছে যে কমিক বুক ব্যাটম্যান কিন্তু আসলে ব্যাটম্যান বিগিনস এর রাজ আল ঘুলকে মরতে দিত না। সে অনেকবার জোকারকেও কিন্তু এরকম বিরাট এক্সপ্লোশন থেকে বাঁচায় নিয়ে আসছে। মানে এই যে আপনার এই আরখাম অ্যাসাইলাম এর শুরুটাও তো মনে হয় ওইটা দিয়ে হয়। জি, জোকারকে সে কয়েকবার সে গাড়ির সাথে বাঁচাইছে বেঁধে উল্টা। সে উল্টা হ্যাঁ, বাঁচিয়েছে। হ্যাঁ। সে সো বলে যে সে সে সেভ ব্যাটম্যান করবে না, বাট ঠিকই বাঁচাইছে অনেকবারই। হুম, ব্যাটম্যান বিগিনস এর স্টার্টিংটা কিন্তু এরকম যে যে লিগ অফ শ্যাডো যখন এক্সিকিউট করতে আসে একটা মানুষকে, হুম। একদম। তারপরেও একজনকে একজনকে বাঁচানোর দোহাই দিয়ে পুরা লিগ অফ শ্যাডোরে উড়াই দিল। জি, এটা এটাও কিন্তু একটা খুবই ধরেন ফানি। সবাই বেন অ্যাফ্লেককে দোষ দেয়। বাট ওই মুভিতে যে হ্যাঁ, কতজন মারা গেছে এটা যদি কাউন্ট করেন, কিটনের মুভিতে কিন্তু মানে মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ, টিম বার্টনের বোম মুভিতে ব্লাস্টিং ডাইরেক্ট করে। বোমা দিয়ে মেরে উড়াই হ্যাঁ, দিছে। হ্যাঁ, হ্যাঁ। এখানে আসলে একটা ব্যাপার হচ্ছে মানে অন্যরা কেউ মানে টিম বার্টন মানে কিন্তু আমি জানি যে টিম বার্টন নেভার রেড আ লাইন আ পেজ অফ কমিক বুক বিফোর মেকিং ব্যাটম্যান। তার পুরো ব্যাটম্যানের আইডিয়া হচ্ছে টিভি সিরিজের উপর। আর নোলানের সিনেমায় কিন্তু প্রচুর মানুষ মারা গেছে। বাট প্রবলেম হচ্ছে বিভিএস এর ব্যাটম্যান অ্যাকনলেজড মানে বেশিরভাগ ক্ষেত্রে সে অ্যাকনলেজ করছে যে সে মারতেছে। কিভাবে অ্যাকনলেজ করছে? ধরেন আপনার লিগ অফ শ্যাডোতে যে মানুষ পুড়ে মারা গেছে উই অ্যাজিউম দ্যাট রাইট? এন্ড উই নো দ্যাট দ্যাট অলমোস্ট হ্যাপেন। আর কোনো উপায় নাই। বাট ওইটা দেখায় নাই স্ক্রিনে। বাট এইখানে যখন আপনার মানে ব্যান এফ্লেক যখন ২ টো গাড়ির মধ্যে দিয়ে এক্সপ্লোশন করে চলে গেল, তখন হচ্ছে মানুষের মানে ওই রেজটা তৈরি হয় আরকি। জি, ভাই খুবই ভালো একটা পয়েন্ট বলেছেন। এটা কিন্তু প্রত্যেকটা সুপারহিরো মুভিতে আমরা দেখতে পাবো। এটা শুধুমাত্র ব্যাটম্যানের ক্ষেত্রে না। ট্রুলি এটা একদম, মূলত একদম। আ ডিরেক্টরের উপর ডিপেন্ড করে। ডিরেক্টররা মোস্ট অফ দ্যা টাইম প্রত্যেকটা সুপারহিরোর যে মনে করেন যে মার্ডার গুলো থাকে বা ডেথ গুলো থাকে সেগুলোকে তারা স্ক্রিন থেকে হাইলাইট করে না। স্ক্রিনে হাইলাইট করে না। ক্যাপ্টেন আমেরিকা কিন্তু ওয়ারে প্রচুর মানুষ মেরেছে। মার্ভেলের আয়রন ম্যানও প্রত্যেকটা তো, হিরো কিন্তু আয়রন ম্যান ওই তো প্রথমটাই কিন্তু আয়রন ম্যান প্রচুর। প্রচুর মারে। জি। আমেরিকার যে ওরা সিনেমার ফার্স্ট সিনেই তো সে গুলি করে শুরু করে। মানে যখন জি। তাকে ইন্ট্রোডিউস করা হয়। হুম, হুম। ওরা তেমন একটা আইডিয়ালিস্টিক না, তাই আমি ওদের কথা বলছি না। ওদের প্রফেশনটা সেরকম। বাট হুম, স্পাইডারম্যানের অনেক সিন আছে সেখানে যে প্রায় সে অ্যাক্সিডেন্ট বা যেটাই হোক মার্ডার হয়েছে অনেক। এবং ব্যাটম্যানের অবভিয়াসলি অনেক সিন এরকম হয়েছে। সুপারম্যানের ক্ষেত্রেও একইভাবে এরকম অনেক হয়েছে যে লাইক বিল্ডিং বলেন প্রচুর, বা প্রচুর। ধ্বংস বলেন সবকিছুতেই। এখন ব্যাপারটা হচ্ছে কি যেটা পাবলিক নোটিস করে না যখন এটা স্ক্রিনের এক সাইডে হয়, যখন একটু ব্লারে ট্রুলি। হয়, তখন হয় না। রাইট, বাট রাইট। জাক স্নাইডার এটাকে কুল ভাবেন এবং তিনি এটাকে ডিরেক্ট স্ক্রিনে দেখিয়েছেন। এবং উনার যেই BVS টা ছিল সেটা অনেক সময় মানুষ ভুলভাবে নেয়। সবাই ভাবে যে ব্যাটম্যান এরকম দেখাচ্ছে কেন? বাট সে একটা ক্যারাক্টার আর্ক অলরেডি ক্রিয়েট করে ফেলেছে। যেখানে ব্যাটম্যান মিড ফেজ এ আছে এবং ব্যাটম্যান ফেল করেছে। সেখানে ব্যাটম্যানের যদি আমরা ডায়ালগ গুলো শুনি সেখানে সে বলে সে ২০ বছর ধরে এখানে কাজ করছে। এবং এখানে আমরা অন্যান্য মুভিতে কিন্তু ব্যাটম্যানের যেই আ ফিউচার কনসিকুয়েন্স গুলো সেগুলো দেখি না। আমরা জাস্ট দেখি লাস্টের দিয়ে ভিলেনকে সে জেইলে বা ইয়াতে পাঠিয়ে দিয়েছে। তারপরে শেষ। হুম। এরকম টাইপেরই। কিন্তু সেখানে দেখানো হয়েছে ২০ বছর পরে ব্যাটম্যানের কি অবস্থা। ২০ ট্রু, বছর পরও ক্রাইম এখনো চেঞ্জ হয়নি। ব্যাটম্যান তাই এখন লাইক মানে আর কিছু মানে আর কেয়ার করছে না সে। সে এখন ট্রু। যাচ্ছে কারণ সে ডেইলি একটা ব্যাপার হয়ে গেছে। সে এখন ব্যাট মোবাইল দিয়ে উড়াধুরা সবাইকে মেরে দিচ্ছে। এখন আমরা হঠাৎ করে এটা দেখে তো অবাক হয়ে গেলাম। কিরে লাস্ট মুভিতে তো দেখলাম যে ব্যাটম্যান এরকম, এখন এরকম হয়ে গেল। বাট পুরো জার্নিটাতে দেখানো হচ্ছিল যে ব্যাটম্যান মিড লাইফ ক্রাইসিস এ চলছে। এবং জাস্টিস লিগ যে স্নাইডার কাট মুভি আছে সেখানে আমরা দেখতে পাই যে ব্যাটম্যান সুপারম্যানকে দেখে অনেক কিছু শিখতে পেরেছে। তার থেকে অনেক কিছু হোপ পেয়েছে। এবং এই হ্যাঁ, মুভিতে তার আমি একটু এড করি। জি ভাই অবশ্যই। যে ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান কিন্তু মানে পুরা ব্যাটম্যান ক্যারেক্টার কিন্তু একটা ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যায় কিন্তু। হ্যাঁ, তো সুপারম্যানের মৃত্যুর দিয়ে কিন্তু সে আবার মানে নিজের যে সত্তাটা, মোরালটা কিন্তু আবার ফিরে পায়। যার কারণে বলে ম্যান আর স্টিল গুড। হ্যাঁ, জি, তা মানুষ তা যে এটা নিয়ে জোক করে এটা মেক সেন্স করে না। কজ ভালো করে যদি ক্যারেক্টার আরেকটা দেখা হয়, সেই মুভির হ্যাঁ, একদম এটা কিন্তু শেষে দিয়ে কিন্তু ব্যাটম্যান এই ডায়ালগটা বলে যে, "ম্যান আর স্টিল গুড।" যেখানে গুড। ১ম এ সে বলেছে যে, "আমরা তো ২০ বছর ধরে এখানে আছি। প্রমিসড এর হুম, কোন হুম, ওয়ার্ড হুম, তো আমরা হুম। দেখি না।" সুপারম্যান তাকে অনেক মোটিভেট করেছে। এটাই তার ক্যারেক্টার আর্ক ছিল যেটা মানে এখানে সে আবার আসলে মানে একটা মানে বড় গ্যাঞ্জাম হচ্ছে ভাই
যখন ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান বের হয়, হ্যাঁ, যখন ট্রেলারটা বের হয়, ইট ফার্স্ট অ্যাট্রাক্টেড দ্য কমিক বুক ফ্যান্স, রাইট? তো ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান বের হওয়ার পর কমিক বুক ফ্যানরা রেগে গেল, কারণ হচ্ছে ব্যাটম্যানের যে কমিক বুক হিস্টরি 20 বছর পরে একটা খুব বিখ্যাত মানে প্যানেল আছে, আপনারা অনেকেই জানেন, ওই যে ব্যাটম্যান ইয়েতে দেখায় এটা, মানে ব্যাটম্যান কি জানো নতুন এই যে ইয়ঙ্গার ভার্সন, ব্যাটম্যান বিয়ন্ড, রাইট? ব্যাটম্যান জি, বিয়ন্ডে জি। দেখায় যে 20 বছরের মানে প্রায় 30 বছরের পুরনো ব্যাটম্যান, ওল্ড ব্যাটম্যান স্টিল ফাইটিং, একটা ক্রিমিনাল তাকে মারতে আসে, ব্যাটম্যান মানে শেষে আর ফিজিক্যাল স্ট্রেংথ নাই, সে পিস্তল তুলে, হ্যাঁ, পিস্তল তুলে সে গুলি করার আগে অপরাধী পালায় যায়, সে ব্যাটম্যান হাতের দিকে তাকায়, সে পিস্তল ফেলে দিয়ে হি ডিসাইডেড নট টু বি ব্যাটম্যান এনিমোর, হ্যাঁ। তো ওরা দেখাতে চাইছিল যে 20 বছর পরেও ব্যাটম্যানের মরাল কম্পাসটা এতটাই স্ট্রং যে সে এত কিছু দেখার পরেও ভাঙে নাই। আর স্নাইডারের স্টোরিটা কন্ট্রাস্ট করছে যে সে ভেঙে আবার তৈরি হয়েছে, রাইট? তো আমার মনে হয় এই কন্ট্রাস্টটাই সব থেকে বেশি মানে হিটেড আর্গুমেন্ট তৈরি করছিল আর কি। আসলে টেকনিক্যালি অনেকেই কিন্তু মৃত্যু দেখায়, যেমন দেখেন দ্য ব্যাটম্যানের লাস্ট সিন, আপনারা যদি রিডলারের সাথে গুন্ডের সাথে ব্যাটম্যানের ফাইট দেখেন, একটা খুব সিলি জিনিস দেখবেন, ইট অ্যাকচুয়ালি সাউন্ড সিলি, টাইম কনজিউমিং অ্যান্ড স্টুপিড ফর এনি সুপার হিরো। সে প্রত্যেকের সাথে মারামারি করার পর যারা পড়ে যেতে লাগছিল তাদেরকে সে গ্র্যাপল হুক দিয়ে ঝুলাই দিচ্ছিল, তাতে তার সময় নষ্ট হচ্ছিল। আপনারা যদি সিনেমাটা আরেকবার দেখেন, দেখবেন জি, 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 আমি প্রত্যেকটা ভিলেন দেখেছিলাম। পড়ার পর সে আবার ঝুলাই দিচ্ছে, তাতে আবার পিছন থেকে আরেকজন এসে তাকে আগে থেকে হুক মারার একটা চান্স পাচ্ছে, হ্যাঁ। বাট এই যে এই এই ইমেজারি যে সে কাউকে মারতে চায় না, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান, এই জিনিসটা ওর মানে ওই যে যেটা আমরা বললাম আর কি, যে 1000 মানুষ মরে যাবে তার হয়তো তার কাজের জন্য, বাট সে নিজের থাকা অবস্থায় সে কাউকে একটা মানুষকেও মরতে দিবে না। ওই সিনেমাতে আবার কন্ট্রাডিকশন আছে, এই যে ব্যাটম্যানের ওয়ান অফ দ্য বেস্ট চেস সিন, ওইখানে সে যখন পেঙ্গুইনকে মারে গাড়ি দিয়ে, দেয়ার ওয়াজ নো ওয়ে হি কুড হ্যাভ নট নোন দ্যাট পেঙ্গুইন বেঁচে থাকবে কি মরে যাবে, গাড়ি উল্টাই গেছিল। জি, জি, এটা সেই একটা ক্ষেত্রে তার মরাল কম্পাসটা কাজ করলো না কেন? তখন কিন্তু আমরা মানে একটা কমপ্লেক্স মানে আর্গুমেন্টে যাইতে পারি আর কি, এই সে আর কি। সেখানে পুরোই মারা যেত। বাট এই অবভিয়াসলি সিনটা তাহলে আমরা ওই স্টাইলাইজ সিনটা পাইতাম না। তো আমার মনে হয় পরিচালক নিজেই ওইখানে একটু ম্যাট রিভস ওইখানে একটু মানে কি বলবো? দে হ্যাঁ, কম্প্রোমাইজড আরকি। এই বিষয়টা সাবজেক্টিভ, তবে আমরা এটা জিনিস এগ্রি করতে পারি যে ব্যাটম্যান খুবই অবসেসড তার এই নো কিলিং রুলের প্রতি। সো তা তো মানুষ অবশ্যই। যেটা ভালো বা যেটাই হোক সে অবশ্যই তার যেটা মনে হচ্ছে নো কিলিং রুলের ব্যাপারে সে সেটা করবেই। এখন নেক্সট করবে। একটা কুইক কোয়েশ্চেন, খুবই কুইক কোয়েশ্চেন থাকবে, ফলো আপ কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনারা যদি ব্যাটম্যানের ক্যারেক্টার যে চরিত্রটা সেখানে যদি কোনো পরিবর্তন করতে পারতেন সেটা কি হতো? ব্যাটম্যানরে বিলিয়নিয়ার থেকে রাস্তার ফকির বানায় দিতাম। তখন দেখতাম সে নিজের আ দুর্বলতাগুলা ফেস করা, তারপরে সে ভিজিলেন্ট হওয়ার সিদ্ধান্ত নেয় নাকি? ওইটা দেখতাম। চমৎকার, চমৎকার আইডিয়া। এহসান ভাই আপনি কি বলেন? ব্যাটম্যান কিভাবে দেখানো যাইতো যে ব্রুস ওয়েন একটা সময় আর্মিতে ছিল, আমেরিকান আর্মিতে ছিল, আর তারপরে আর্মি থেকে রিটায়ার করে সে গোথামে এসে তারপরে সে নতুন করে ফাইটিং শুরু করছে, অনেকটা শার্লকের বন্ধু যেরকম ছিল জন ওয়াটসন, ওইভাবে দেখা যেত। এটা আমার পার্সোনাল আইডিয়া, আসলে ব্যাটম্যান নিয়ে আমার কোনো ইয়ে নাই আসলে, মানে আই লাভ দিস ক্যারেক্টার, ওর যত ফ্লো থাকুক, ওর যত ইয়ে থাকুক, আই লাভ হিম অ্যাজ ব্যাটম্যান জি, জি, যেভাবে আমরা মনে করেন যে মাল্টিভার্স যেসব রাইটার থাকে কমিক বুক প্যানেলে, ওদের মধ্যে আমরা ভাবছি যে হোয়াট ইফ, এরকম আরকি। অনুপম ভাই আপনি বলেন। যদি কোন কিছু চেঞ্জ সাদি করতে ভাইয়ের পারতেন। অসাধারণ যে আইডিয়াটা, ওইটা আমারও একটা চয়েস, ওয়ান অফ দ্য চয়েসেস। বাট এবং এটা আরেকজন ডিরেক্টর ভেবেছিলেন, সেটা হচ্ছে ড্যারেন অ্যারোনফস্কি। তার এক ব্যাটম্যান ইয়ার ওয়ান বানাবার কথা ছিল, যেখানে ব্যাটম্যানের গল্প শুরুই হয় তার সমস্ত সম্পত্তি সে হচ্ছে ইয়ের কাছে হেরে যায়, ওয়েন এন্টারপ্রাইজ হচ্ছে তাকে ইয়ে ঘোষণা করে আর কি, মৃত ঘোষণা করার কারণে তার সব সম্পত্তি চলে যায়। হি বিকামস আ ড্রাইভার, হি বিকামস আ গ্যারেজ ওয়ার্কার আর কি। মানে অ্যালফ্রেড হচ্ছে একজন গ্যারেজ মানে গ্যারেজ গাড়ির গ্যারেজওয়ালা, সে হচ্ছে ওইটার মানে ইয়ে এটা মানে বেশ কর্মচারী। হ্যাঁ, ইন্টারেস্টিং কনসেপ্ট। এটা কি সত্যি এক্সপ্লোর করা হয়নি কোন না কমিক বুকে এটার বা কোন আপনারা কিছুতে? যদি চান ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, মানে প্রসিডেড টু মাচ উইথ একদম মানে প্রোডাকশনের আগে পর্যন্ত চলে গেছিল উইথ ড্রেসেস উইথ ক্যারেক্টারিস্টিক্স। জোয়াকিন ফিনিক্স ওয়াজ সাপোজ টু প্লে ব্যাটম্যান বাই দ্য ওয়ে, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভায়োলেন্ট অ্যান্ড ব্রুটাল ব্যাটম্যান স্ক্রিন প্লে আর কি। আপনারা চাইলে এটা স্ক্রিন প্লেটাও পড়তে পারেন, অথবা ওই ইউটিউবে চমৎকার কিছু এটার এক্সপ্লেনেশন আছে ড্যারেন আরোনফস্কি। এখানে ব্যাটম্যানের দাঁত, এবং অ্যারোনফস্কি কিন্তু জোকারের যে একটা আইডিয়া আছে, আপনারা অনেকে জানেন যে ক্রোবার দিয়ে ব্যাটম্যান মেরে তার দাঁত ভেঙে ফেলছে, এই আইডিয়াটা কিন্তু অ্যারোনফস্কির ব্যাটম্যান থেকে আসছে। ব্যাটম্যানের দাঁত ছিল না এটাতে, ও এত মারামারি করছে ওইখানে যে তার দাঁত সব পড়ে যায়, সে স্টিলের দাঁত লাগায়।
অ্যান্ড তার একটা আংটি ছিল যেটার মধ্যে একটা ব্যাট সাইন ছিল যেটা দিয়ে সে ঘুষি মারলে কাউকে তার গালে একটা ব্যাট চিহ্ন পড়ে যেত। অ্যাকচুয়ালি ওয়েন ওয়েন ডাব্লিউ লেখা যেটা ব্যাটের মতো দেখতে আরকি। তো ইট ওয়াজ ব্রুটাল অ্যান্ড ভায়োলেন্ট এবং ওইটাই একটা ওয়ান অফ দ্য রিজন কেন ওই সিনেমাটা আর ডাব্লিউবি বানাইতে চায় নাই আরকি। ইউ গাইজ আর ওয়েলকাম টু মানে চেক আউট দ্য স্ক্রিন প্লে অ্যান্ড আচ্ছা, জি। অনুপম ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যালো। আচ্ছা ভাই, আহ জেমস গানের যে ব্যাটম্যান, মানে ডিসির যে নতুন একটা ইউনিভার্স থাকবে, সেখানে কি রবার্ট প্যাটিনসনের ব্যাটম্যানই থাকবে না নতুন কোনো ব্যাটম্যান আসবে? অনুভব ভাই আপনার ইন্টারনেট খুবই ডিস্টার্ব করছে। হুম, আর কি আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা। তো জেমস গানের ডিসিইউর ব্যাটম্যান তো যেহেতু একটা সিনেমাটিক ইউনিভার্সের ব্যাটম্যান, সে একটা আলাদা ইউনিভার্স হবে। আর ম্যাট রিভস এর ব্যাটম্যান হচ্ছে সে তার নিজস্ব গতিতে একটা স্ট্যান্ড অ্যালোন হিসেবে চলবে। কারণ ম্যাট রিভসকে নাকি আমি যতদূর জানি ২০২১ সালেই প্রস্তাব দেওয়া হয়েছিল টু টেক দি মানে রেসপন্সিবিলিটি অফ ডিসিইউ ব্যাটম্যান। অ্যান্ড হি সেড যে আমার ব্যাটম্যানকে যদি আপনারা সিনেমাটিক ইউনিভার্সে আনেন আমি কালকে চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। So obviously there will be a new Batman, James Gunner. He would be a little older and he will already have an established Bat family আর কি। And মানে এটা এখনো পর্যন্ত খুব মানে কনস্পিকিউশন এর ব্যাপার আসলে ওরা কিভাবে এটা এনভিশন করতেছে। I'm not very hopeful about the current setup যারা এখন স্ক্রিপ্ট লিখবে বা ডিরেক্ট করবে আমি তাদেরকে নিয়ে খুব একটা হোপফুল না। ফ্ল্যাশের ডিরেক্টর ডিরেক্ট করার কথা আর মোস্ট প্রবাবলি বারবারা পামার বা কারো স্ক্রিপ্ট লেখার কথা। বাট ইট উইল বি আ ডিফারেন্ট ব্যাটম্যান। জি, আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কিন্তু এটার সাথে রিলেটেড যে আচ্ছা। ব্যাটম্যানের ফিউচার কেমন হতে পারে? এখন বর্তমানে তো ম্যাট রিভস এর একটা ইউনিভার্স চলছে এবং হুম। রিসেন্টলি পেঙ্গুইন বের হলো। এটা আপনাদের কেমন লেগেছে যদি কেউ দেখে থাকেন বলতে পারেন। এবং আপকামিং যে ফিউচার ব্যাটম্যান সেগুলো নিয়ে আপনাদের অপিনিয়ন এক করে দিতে থাকুন। হুম। ওয়েল আমি একটু করে বলি। ফার্স্ট অফ অল পেঙ্গুইন এখনো দেখি নাই। বাট ইট সিমস ভেরি প্রমিসিং। অনেকেই খুব ভালো রিভিউ দিচ্ছেন। তো আমার কাছে সেটআপটাও খুব ভালো লেগেছে। অ্যান্ড কলিন ফেরেল উইল বি অ্যামেজিং এটা দেখেই বোঝা যায়। বাট আমি আরো বেশি ইন্টারেস্টেড দ্য ব্যাটম্যান 2 নিয়ে। কারণ দেখেন, দ্য ব্যাটম্যান ওয়াজ এ গ্রাউন্ড ব্রেকিং সাকসেস। কিন্তু ব্যাটম্যানের কিছু মানে নেগেটিভ পয়েন্টসও আছে। সেটা হচ্ছে ব্যাটম্যান বের হইছে কখন? ২০২২ ইফ আই এম নট রং, রাইট? ২৩, জি, ২৪, ২০২২ এ। ২৫ ৩ টা বছর চলে যাবে। ৩ টা বছরে জল অনেক কিছু গড়াবে। ইটস নট 2004 আর ৫ এনিমোর। তখন সিনেমা মানে ব্যাটম্যান একটা বের হইতেছে মানে ওইটাই সব। পরের ভার্সন, হ্যাঁ? এখন দুনিয়া উল্টায় যাচ্ছে। আমরা আসলে ২০২৬ এ যে ব্যাটম্যানটা আসবে সেটার স্পেকুলেশন অনেক হাই হবে। হ্যাঁ? অনেকেই চাইতেছেন মিস্টার ফ্রিজকে ভিলেন হিসেবে উইন্টার সেটিং চাইতেছেন। আমিও টু সাম এক্সটেন্ট চাচ্ছি। যেটা আমি চাচ্ছি না সেটা হচ্ছে এখনই কোনোভাবে তারা যাতে রবিনকে ইনভলভ না করে। আমার মতে এই ব্যাটম্যানের ম্যাট রিভস এর ব্যাটম্যানের হি শুড হ্যাভ কমপ্লিট ট্রিলজি অ্যালোন। মানে সোললি কমপ্লিট ট্রিলজি যেটাতে সে একা ছাড়া আর কোনো ক্যারেক্টার ইন্টারফেয়ার করবে না। মানে ব্যাট ফ্যামিলির কেউ। এটা অনেকে মানে ডিসএগ্রি করতে পারেন। আর সেকেন্ড অফ অল ম্যাট রিভস এর যে একটা সাক্ষাৎকার উনি একটা কথা বললেন যে আমরা ফ্যান্টাস্টিক এলিমেন্ট বা ফ্যান্টাসি ক্যারেক্টার এলিমেন্ট গুলো নিয়ে এক্সপ্লোর করব বাট আমরা ডিরেক্টলি ফ্যান্টাসি এলিমেন্টে যাব না। এইটা আসলে মানে খুব কনফিউজিং বলতে মানে ব্রেভ অ্যান্ড বোল্ড এ যে ব্যাটম্যানটা আসবে, জেমস গানের ব্যাটম্যান, হি উইল obviously have to deal with the meta human stuff. So I am not thinking মানে worrying much about them. কিন্তু এই ব্যাটম্যানকে আমার ভালো লাগবে যদি তারা ফ্যান্টাসি এলিমেন্ট গুলার কিছু গ্রাউন্ডেড এক্সপ্লোরেশন বা অ্যাডাপ্টেশন করে। অ্যাডাপ্টেশন গ্রাউন্ডেড বলতে যে রিডলার তো চলে গেল। যেমন ধরেন আপনি যখন এখন ক্লে ফেসকে অ্যাডাপ্ট করতে চাইবেন, ক্লে ফেসের কিন্তু ২ টা ভ্যারিয়েন্ট। একটা ভ্যারিয়েন্টে হচ্ছে সে একজন মেটা হিউম্যান, আরেকটা ভ্যারিয়েন্টে হি ইজ জাস্ট থিয়েটার অ্যাক্টর, যেটা পুরানো ভ্যারিয়েন্ট। তারপর ধরেন আপনার স্কেয়ার ক্রো বা ইয়ে কি বলবো রাজ আল ঘুল বা এই ধরনের ভিলেন গুলোকে আসলে মানে এমনিতেও নিয়ে আসা যায়, নর্মালি নিয়ে আসা যায় উইদাউট এনি শোয়িং এনি গ্রাউন্ডেড এলিমেন্ট। যদিও একবার হয়ে গেছে, তাই এগুলো করা আসলে উচিত হবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন থাকে এবং আমি প্রিটি শিওর যে তারা একই ভিলেন নিয়ে বারবার কাজ করবে না। তো আই এম ভেরি হোপফুল অন্তত ভিজুয়ালি স্টোরি টেলিং এর দিক দিয়ে এবং ব্যাটম্যানের পার্সোনিফিকেশন বা ক্যারেক্টার পোর্ট্রাইজেশনের দিক দিয়ে আমি ভেরি হেল্পফুল। আমি জাস্ট চাইবো যে তারা মানে ভিজুয়াল নিয়ে অনেক বেশি এক্সপ্লোর করুক,
যেমন গ্রেগ ফ্রেজারকে নাকি পাওয়া নাও যাইতে পারে সিনেমাটোগ্রাফার, হুইচ ইজ এ বিগ লস। মানে গ্রেগ ফ্রেজার মিনস দ্য ব্যাটম্যান। পুরো ব্যাটম্যানের আপনারা যে ভিজুয়ালটা আমরা দেখে অ্যামেজড হয়েছি, দ্যাট ওয়াজ গ্রেগ ফ্রেজার্স আইডিয়া। এখন ধরেন টক করে যদি আপনার ইয়ে ব্লেড রানার 2049-এর যে সিনেমাটোগ্রাফার, আমি নাম ভুলে গেলাম কেমনে, উনি চলে আসেন, হি ইজ দ্য বেস্ট সিনেমাটোগ্রাফার ওয়ার্কিং ইন দ্য হলিউড ইন্ডাস্ট্রি, তখন আমরা কি আসলে এটাকে অ্যাকসেপ্ট করবো কিনা? হ্যাঁ, অনেক স্পেকুলেশন আছে, অনেকগুলো ভালো ভালো কাজ করার সুযোগ আছে, বাট অ্যাট দিস মোমেন্ট আই এম জাস্ট ইগারলি ওয়েটিং ফর দ্য কাস্ট, মানে কি কি কাস্ট আসতেছে দ্য ব্যাটম্যান 2 এর জন্য। আর ভাই, সেকেন্ড পার্ট বা যে কোনো ট্রিলজি বা যে কোনো সিকুয়েল ইজ এ বিগ রিস্ক। জোকারের অবস্থা তো আমরা শুনছি, মানে আমরা এখনো জানি না জোকার কেমন, বাট মানে রিভিউয়ারদের কাছ থেকে তো খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছি না। তো ইটস এ না, বিগ জোকার রিস্ক। আইজিএন শুধু বাজে রিভিউ দিছে, আর মোটামুটি ভালোই সব। না, অনেকগুলা মনে হয় ওই যে ভেনিসে যখন বের হইলো তখন কেমন জানি সবাই একটু করতেছিল, মানে যেই জোকার মনে করেন আগের বছর একটা বিরাট স্ট্যান্ডিং ওভেশন, এবারও পাইছে স্ট্যান্ডিং ওভেশন, বাট আগের বারের খুব ছিল। বাট ওইটা না, ম্যাট রিভস হ্যাজ আ গ্রেট ট্র্যাক অফ মেকিং বেটার সিকুয়েলস। সে প্রত্যেকবার সে যে কোনো সিনেমা যখন নেয় বা রিমেক যখন করে, সে বেটার বানায়। ফার্স্ট তার সেকেন্ড এই ফিল্ম থেকে থার্ড এই ফিল্ম ওয়াজ বেটার। এই ক্ষেত্রে যদি সেটা হয়, ইট উইল বি ম্যাগনিফিসেন্ট। মানে দ্য টাইম উইল টেল আর কি। আমি ব্রেভ এন্ড বোল্ড নিয়ে অত বেশি বলি নাই, কারণ আমরা এখনোই কিছুই যখন জানি না। আমি শুধু এটাই জানি যে জেমস গানের ব্যাটম্যান উইল বি বেসড অন দ্য ব্রেভ এন্ড বোল্ড স্টোরি লাইন, হুইচ আই এম নট রিয়েলি ভেরি মানে অ্যাকুয়েন্টেড উইথ। আমি খুব বেশি জানি না এবং খুব বেশি মানে এক্সাইটেড না আর কি ওই স্টোরি লাইনটা নিয়ে। অনেকে আছেন ব্রেভ এন্ড বোল্ড ফ্যান, তারা দে উইল সে বেটার আর কি। বাট আই এম অপটিমিস্টিক। আমি জেমস গানকে যেরকম অনেকে একেবারে ফেলে দিচ্ছেন, আবার অনেকে জেমস গানকে মাথায় তুলতেছেন, দ্যাটস নট ইট। আমি জাস্ট আগে ট্রেলার দেখবো সবকিছু, তারপর হচ্ছে বিচার করব। জি, সাদি ভাই আপনি পেঙ্গুইন দেখেছেন? হ্যাঁ, ফার্স্ট এপিসোড দেখছি। মানে কেমন ছিল? যেহেতু ফার্স্ট এপিসোড মানে সবকিছু বিল্ড আপ হচ্ছে, বাট এটা বলবো যে কলিন ফেরেল সারপেস ডেনি ডিভিটো, মানে জি। তার যে আহ, এই অনুপম ভাই আপনি দেখবেন বুঝছেন, ডেনি ডিভিটোর হ্যাঁ, মানে বেস্ট ছিল কিন্তু ডেনি ডিভিটো এতদিন রাইট, পর্যন্ত। ইভেন দা দা অবভিয়াসলি, ব্যাটম্যানের কিন্তু দা ব্যাটম্যানের পেঙ্গুইন আসার পরে কিন্তু আমরা বলতাম যে ডেনি বেস্ট, রাইট। বাট পেঙ্গুইন দেখার পর যে না, কলিন ফেরেল ইজ দ্য বেস্ট। ফ্যারেল তার আসলে তার মানে মানে রিসেন্ট টাইম অসাধারণ সব কাজ করছে আসলে। এত পরিমাণে নিজেকে ভাঙছে বলার হ্যাঁ, বাইরে। কারণ এই সিরিজটা না আপনার অনেক রিস্ক, কারণ এই ক্রাইম থ্রিলার, গ্যাংস্টার ক্রাইম থ্রিলার এত বেশি হয়েছে আমেরিকাতে। আমি টিভি হুম, খুললে মানে এখনো তো মনে হয় ব্ল্যাক হারলেম চলতেছে, ওয়্যার তো শেষ হয়ে গেল, সোপ্রানোস গেল, এত এত গ্যাংস্টার ছিল, তারা নতুন কি দিবে? বাট জি, এটাই আমি সাদি দেখলাম ভাইকে যে আস্ক করতে চাই যে অনেক তো আছে গ্যাংস্টার থ্রিলার। তো এই শোটা আপনাদের কেমন লাগছে? কোনো এনিথিং ডিফারেন্ট অর ভালো না, খুবই প্রমিজিং, এনিথিং? খুবই প্রমিজিং। কিছুটা আপনার এই যে কি জানি একটা 20s একটা গ্যাংস্টার ছিল না, কি জানি নাম, সোপ্রানোস। হ্যাঁ, ওইটার জি, জি, হুম, জি। ইনফ্লুয়েন্স আছে কিছুটা, ওইটার ইনফ্লুয়েন্স আছে। ভালো হবে এটা, প্রমিজিং হলে যদি মানে এই কোয়ালিটি শেষ পর্যন্ত ডেলিভার করতে পারে, তাহলে একটা গ্রেট না হলেও ডিসেন্ট টাইপ একটা পাবো। এহসান ভাই আপনি দেখেছেন দ্য পেঙ্গুইন? আর রাত দেখিনি, দেখবো। জি, অবশ্যই দেখে নিন। আমারও দেখা হয়নি। এডিটিং এর কাজে ব্যস্ত ছিলাম, দেখে নিব। এবং এটা নিয়ে কিছুদিন ভিডিও আগে দিতে পারি। ফেরেলের আরেকটা যে ক্রাইম সিরিজ বের হয়েছে, সুগার, ওটা দেখছেন কেউ? আমি সুগার আ নামে নামিয়েছি, কিন্তু আই আই লাভ দ্য মানে অ্যাপিয়ারেন্স আর কি, হ্যাঁ, গ্রেট সুগারটা কিন্তু খুব অ্যাপিয়ারেন্স। ভালো। হ্যাঁ, মানে ওয়াচেবল, খুবই অর্থোচি। তো ওই আর বাই কি, দ্য ওয়ে একটা কুইক সুগারে ডিফারেন্ট একটা ক্যারেক্টার, আর অল্প কিছুদিনের মধ্যে আবার দ্য পেঙ্গুইনে একটা ডিফারেন্ট ক্যারেক্টার, বাট মানে হি পুল দ্যাট ভেরি ভেরি পারফেক্টলি। এফিশিয়েন্টলি, একদম, একদম। পারভেজ ভাই কি বলছিলেন? যে একটা কুইক কোয়েশ্চেন যে পেঙ্গুইন আমি ভিডিও করতে পারি সামনে। কি হুম। ধরনের ভিডিও করলে আ ভালো হয় বা আপনারা দেখবেন? কোন মনে করেন যে শুধুমাত্র ইস্টার এগ নিয়ে করব নাকি স্টোরি ব্রেকডাউন এরকম টাইপের কিছু একটা? এক্সপ্লোরেশন করতে পারেন ভাই, যে পেঙ্গুইন ক্যারেক্টারটার কিন্তু চমৎকার কিছু এক্সপ্লোরেশন আছে, হ্যাঁ। যেমন মনে করেন কমিক বুক থেকে আসলে এই পেঙ্গুইন পর্যন্ত আসতে কি কি ভাঙলো, বা মেইন স্ট্রিম গুলো আপনি তো আর সব হয়তো আমরা দেখাবো না। কারণ ড্যানি ডেভিটোর পেঙ্গুইন ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ইন ইটারেশন, রাইট? অ্যান্ড ইট স্টিল গিভস মি নাইটমেয়ার টু দিস ডে। ওর ক্যারেক্টার দেখলে আমি জি, ভয় পাইতাম ছোটবেলায়। আর পারভেজ ভাই যেটা বললেন আর কি, ইট ওয়াজ রিয়েলি ক্রিপি। তো হ্যাঁ। সেইখান থেকে আমরা একটা একদম কমপ্লিট গ্যাংস্টারে চলে আসলাম। আবার কমিক বুকে যদি আমরা দেখি, হি ওয়াজ এ গ্যাংস্টার ফ্রম দ্য ভেরি ফার্স্ট। এই পুরো এক্সপ্লোরেশনটা নিয়ে
একটা চমৎকার ভিডিও হইতে পারে। জি, হ্যাঁ, তারপর এই আচ্ছা যে তো বলুন ভাই। ওই যে আপনার একটা টিভি শো ছিল না? আলফ্রেডের কি গথম। যেন নাম? হ্যাঁ, হ্যাঁ, দ্য পেনিওয়ার্থ। গোথামের পেঙ্গুইন, হ্যাঁ, ওইটারও পেঙ্গুইনটা কিন্তু খুবই ভালো ক্যারেক্টার ডেভেলপমেন্ট ছিল আমারও খুব ওইখানে। চমৎকার লেগেছিল। হ্যাঁ। অ্যাসাইড ফ্রম দ্য যদিও ফিজিক্যাল ফিট, হি ওয়াজ গ্রেট। হ্যাঁ, যদিও পারফরম্যান্স কিছুটা ওভার দ্য টপ লাগছিল আমার ক্ষেত্রে, মানে সাটল না, বাট গুড। হ্যাঁ, হ্যাঁ। গ্রেট, গ্রেট ক্যারেক্টার ডেভেলপমেন্ট আসলে। আচ্ছা, তো আমাদের এখন শেষ এবং ১০ নম্বর প্রশ্ন। এটা পার্সোনাল প্রশ্ন। এক করে উত্তর দিবেন। আ ব্যাটম্যান আপনার কাছে কি মিন করে? এবং ব্যাটম্যান আপনার লাইফকে কিভাবে ইমপ্যাক্ট করেছে? ১ম এ আমি সাদী ভাইকে দিয়ে শুরু করতে চাই। আম কিভাবে অ্যান্সার দেওয়া যায়? না, খুব একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার না দিলে, ব্যাটম্যান আসলে মানে বাস্তব জগৎ আর ফ্যান্টাসি তো মানে বা কমিক বুক তো মিলে না। তো ওইভাবে ইন্সপিরেশন কিছু করে নাই আমাকে। বাট কিন্তু মানে পপ কালচারের ব্যাটম্যান কমিক, তারপর ওইটা দেখতে ভালো লাগে। ব্যাটম্যান প্রাসঙ্গিক থাকবে, ছিল, হ্যাঁ, তাহলে আছে এখনো। প্রশ্নটার উত্তর আপনার কাছে হচ্ছে যে ব্যাটম্যান আপনার কাছে একজন অ্যামেজিং ফিকশনাল ক্যারেক্টার। হ্যাঁ, হ্যাঁ, ফিকশনাল ক্যারেক্টার। আচ্ছা, অনুপম ভাই আপনি বলুন। হ্যাঁ, আমি আমি ওই যে আপনার যতক্ষণ কিল নো কিল রুলের আলোচনাটা করছিলাম ওইখান থেকে বলব যে এট দি এন্ড অফ দি ডে যখন একটা সোসাইটি কলাপস করবে, সিভিলাইজেশন কলাপস করবে, মানুষ তখন দে উইল লুক ফর সামবডি হু উইল রিস্টোর দি ল, অর্ডার, জাস্টিস অ্যান্ড হিউম্যানিটি। হ্যাঁ? ব্যাটম্যান হইতেছে সেই ক্যারেক্টার যে ১,০০০ জন মারা যাবে ভবিষ্যতে এই চিন্তা করেও সে তার নিজের সামনে একজনকে মারতে দিতে চায় না। ইট মাইট সাউন্ড সিলি টু পিপল, বাট একজন ভিজিল্যান্টি এই মানে স্টুপিড মোরাল কোড মানে মানে টেকনিক্যালি ইটস স্টুপিড, রাইট? যে আমি আজকে জানলাম যে আমি একজনকে মারছি না, সে কালকে ১০ লক্ষ মানুষকে মেরে ফেললো। বাট আই উইল স্টিল নট কিল হিম। এই যে রেজিলিয়েন্স টু নট ডু আনএথিক্যাল ডিড বা ইমোরালিটি ক্রস না করা, কোনোভাবেই ক্রস করতে না চাওয়া, এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটার জন্য আমি আসলে ব্যাটম্যান আমাকে অনেক বেশি এফেক্ট করে আরকি। যে আম ভুল হবে মানুষের জীবনে, মানুষ মানে মানুষ একটা এমন প্রাণী যেটা হচ্ছে সে ভুল করেই শিখবে। তার ভুলের মাসুল হয় তাকে দিতে হবে বা তার চারপাশের মানুষকে বা পুরা civilization কে দিতে হইতে পারে অনেক সময়। কিন্তু ব্যাটম্যান ইস ওয়ান অফ দোজ গাইজ দ্যাট উইড অলওয়েজ ট্রাই টু স্টে গুড ইভেন ইফ ইট মানে destroys him somehow আরকি। জি, হুম? জি। ধন্যবাদ ভাই এটা আপনাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এহসান ভাই আপনি বলুন। Batman is the symbol of tolerance for me. He is the symbol of inspiration for me. ব্যাটম্যান আসলে শিখায় যে কখনো কখনো একবার অনেক কোল্ড হইতে হয়, আবার কখনো কখনো অ্যাকশনও নিতে হয়। লাইফে অনেক সাফারিং থাকবে, অনেক স্ট্রাগল থাকবে, এই আপস ডাউনস এর মধ্য থেকেও অ্যাকশন নিতে হবে সব সময়, যাতে নিজের আত্মাকে টিকিয়ে রাখা যায়। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে যে শুধু নিজের দেহকে টিকিয়ে রাখা তা না, নিজের মনকেও টিকিয়ে রাখা, যেটা ব্যাটম্যান সবসময় করে। হিজ সোল ইজ টোটালি পিওর। আর এই জন্যই আমার ব্যাটম্যানকে খুব ভাল লাগে। হি ইজ অ্যান ইন্সপিরেশনাল ক্যারেক্টার ফর মি, হি ইজ এ সিম্বল ফর মি। যখনই কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই তখনই ব্যাটম্যানের কোনো একটা অ্যানিমেটেড সিরিজের একটা এপিসোড দেখি আমি, একটা নতুন করে এনার্জি পাই। হি ইজ এ ট্রান্সেন্ডেন্টাল হিরো ফর মি অ্যাকচুয়ালি. Maybe he is a fictional character, but in another realm he is fighting for justice, and in my realm I'm fighting for better days for me and for my family, for society. This is how Batman is so much relevant for me, and I love Batman. That's it. Thank you. জি, ধন্যবাদ। আমিও আ একই কথা বলতে চাই। ব্যাটম্যান একটি ফিকশনাল চরিত্র। তবে ওয়ান অফ দ্য মোস্ট রিলেটেবল ফিকশনাল ক্যারেক্টার। এটা আমার বলতে হয়। এবং আমি যেহেতু টিনেজ বয়সে ব্যাটম্যানের সাথে আমার পরিচয় হয়, তাই সে সময় থেকে এখন পর্যন্ত অনেক কিছুতে গ্রো করতে আমাকে ব্যাটম্যান মেন্টালি হেল্প করেছে। লাইক আমার বেশ কিছু ফিয়ারস ছিল। যেগুলো ব্যাটম্যান থেকে মোটিভেটেড হয়ে আমি আমার নিজের ফিয়ারকে ফেস করা শিখেছি। আমরা সাধারণত আমাদের ফিয়ার যেসব জিনিসে থাকে আমরা সেটা থেকে আ দৌড়ানোর চেষ্টা করি। আপনার যদি কোন কিছুতে ফিয়ার থাকে, সিম্পল জিনিস হতে পারে। লাইক আপনি হয়তো মনে করেন পাবলিক স্পিকিং পছন্দ করেন না। আপনি সবসময় সেটাকে ইগনোর করার চেষ্টা করবেন। আপনি কোন কাজে ভালো না, সেটাকে আপনি সবসময় ভয় পাবেন যে আমি এটা করব না, আমি ইগনোর করব। বাট যখন আমরা সেই ফিয়ার গুলোকে ফেস করি, আমরা যখন সেটা সাহস নিয়ে করার চেষ্টা করি, একেবারের জন্য সেটা কিন্তু দূর হয়ে যায়। এবং সেই ভয়টাই একসময় আমাদের স্কিল বা আমাদের ভালো কাজে চলে আসে। এবং বিভিন্ন রকমের ফিয়ার লাইক ডার্ক বলেন বা বিভিন্ন রকমের
জিনিসপাতিতে আমাকে ব্যাটম্যান খুবই ইন্সপায়ার করেছে। স্পেশালি ডার্ক নাইট ট্রিলজিটা খুবই ইন্সপিরেশনাল একটা ট্রিলজি। অন্যান্য ব্যাটম্যান মুভিতে তাকে ভিন্নভাবে পোর্ট্রে করা হয়েছে। বাট সেখানে খুবই হিরোইক ভাবে তাকে পোর্ট্রে করা হয়েছে। এবং এসব কারণেই হুম। যে সেই মুভিগুলোর যেসব কোটস গুলো আছে, সেগুলো আমার মাথায় অফেন খুবই আসে। প্রত্যেকটা কোটস গুলো খুবই কি বলে ফিলোসফিক্যাল এবং খুবই ইন্সপিরেশনাল। অ্যালফ্রেডের কোটস বলতে পারেন বা বাকি ক্যারেক্টারদেরও, ব্যাটম্যানের নিজেরও খুবই ইন্সপিরেশনাল ছিল সেগুলো। তারপর ব্যাটম্যানের যে একাকিত্বটা এবং তার যে ইমোশনাল স্ট্রাগল গুলা অন্যান্য হিরোদের থেকে, সে কনস্ট্যান্টলি নিজেকে যেভাবে ডাব্ট করে, নিজেকে যেভাবে কোয়েশ্চেন করে, সবসময় যে রাইট কাজটা করতে চায়, বাট সবসময় তা পড়ে ওঠা সম্ভব হয় না। তাকে বিভিন্ন খারাপ জিনিসেরও রেসপনসিবিলিটি নিতে হয়। সবকিছু যে মানিয়ে নিতে হয় এবং বারবার পড়ে যেতে হয়, বারবার ভেঙে পড়তে হয়। সে একসময় এটা তাকে হারায় এবং তার থেকেও পাওয়ারফুল একজন তার সামনে চলে আসে। বাট সে ভেঙে পড়ে। কথা হচ্ছে সে কোন সুপার হিরো না, মানে মহান কিছু না যে ভেঙে পড়বে না। সে হিউম্যান এবং সে ভেঙে পড়ে এবং সে ভেঙে পড়ার পর তার যে ট্রমা গুলো আছে, যেমন প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু ট্রমা থাকে এবং এটা বেশ সত্য একটা কথা। প্রত্যেকটা মানুষের পাস্ট লাইফেও খুব একটা থাকতে পারে এবং হয় কি আমরা বিভিন্ন ভিলেনের অরিজিন স্টোরিও দেখি। বিভিন্ন পার্সনের আ চারিত্রিক ব্যবহার যদি আমরা দেখি, কোন একটা পার্সন কিরকম ব্যবহার করছে, তার সাথে তার ফ্যামিলির বা পুরনো চাইল্ডহুড এগুলা কিন্তু খুব রিলেটেবল থাকে। বিশেষ ভাবে আমরা দেখতে পাই যে যাদের ছোটবেলায় বা পাস্ট লাইফ এ কোনো বাজে ট্রমা গিয়েছে, তারা সেটা থেকে প্রতিশোধ নিতে তারা সেরকম হয়ে যায়। তারা খারাপ হয়ে যায় বা মনে করেন ভেনজেন্স এর রাস্তায় চলে যায় বা রিভেঞ্জফুল তাদের অ্যাটিটিউড বা পার্সোনালিটি খুব ভিন্ন হয়ে যায়। একটা খারাপ দিকে তারা চলে যায়। কারো লাইফে কোনো একটা লাইক স্যাড কিছু একটা হার্ট ব্রোকেন হলো বা কিছু হলো, তারা খুব ইজি যে শর্টকাট পাথটা যেটা খুবই ওপেন হয়ে যায় ইজিলি, সেটা হচ্ছে ডার্কনেস এর দিকে যে রাস্তাটা। তারা খুব সহজে সেটা নেয়। প্রত্যেকটা ভিলেনও লাইক জোকারের যদি আমরা স্যাড স্টোরি বলি, তার স্যাড স্টোরিটাও কিন্তু তাকে খারাপ দিকেই নিয়েছে। বাট ব্যাটম্যানের যে ট্রমাটা ছিল, আমরা ব্যাটম্যান বিগিনস এর মুভিতেও সেটা দেখতে পাই। সে চেয়েছিল ডিরেক্ট কিল করার জন্য। যে তার বাবা-মাকে মেরেছিল, সে তাদেরকে কিল করতে চেয়েছিল। কিন্তু সে যখন জানতে পারে, সে যখন আশেপাশের পরিবেশ দেখতে পায়, যখন তাকে বলা হয় যে, "তুমি হচ্ছ যে একজন বড়লোকের ছেলে, তুমি কি বুঝবা?" সে তখন সবকিছু ছেড়ে দেয়। তার টাকা-পয়সা অনেক কিছু ব্যাটম্যান বিগিনস এর ১ম এ শুরুতে দেখি আমরা ছেড়ে দেয়। সে একজন সন্ন্যাসীর মতো হয়ে যায়। রাস্তায়, রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরে এবং সে পরে ট্রেনিং নেয়। অনেক জার্নি করে। ইমোশনাল একটা জার্নি যেটা তাকে মানুষের এবং সোসাইটির বিভিন্ন জিনিস পরিচয় করিয়ে দেয়। এই জিনিসগুলা ব্যাটম্যানের চরিত্রের যে বারবার মনে করেন ভেঙে পড়তে হচ্ছে। তারপরও সে চেষ্টা করে সঠিক কাজটা করার জন্য। আমরা কেউ পারফেক্ট না। ব্যাটম্যান ইস নট পারফেক্ট। ব্যাটম্যান যদি পারফেক্ট হতো, আমরা কিন্তু তার নো কিলিং রুলকে নিয়ে কোয়েশ্চেন করতাম না। আমরা করছি, রাইট? বাট তারপরেও সে তার আইডিওলজিকে বিলিভ করে এবং সে তারপরেও হোপ রাখে যে ভালো কিছু করা যাবে। এবং এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষের লাইফে বেশ রিলেটেবল। আমরা ইজিলি যেকোনো যে কারো লাইক ব্রেকআপ হলো, সে এখন খারাপ হয়ে যাবে, সে এই করবে, সেই করবে। অনেক কিছু বলতে পারে। বাট মানুষকে মেনে নিতে হয়। ব্যাটম্যান মুভস অন। সে তার ইমোশনকে সবসময় কাবু করতে দেয় না। সে তার ইমোশনস কে খুবই হাইড রাখে। এই কারণে অনেকে তাকে ট্রল করে। আমরা দেখি যে ব্যাটম্যানকে অনেকে মক করে যে তার কোনো ইমোশনস নেই, ফিলিংস নেই। বাট হি হ্যাজ অ্যান্ড হি নোস হাউ টু কন্ট্রোল দেম। সে জানে কিভাবে তার ট্রমা গুলোকে, তার যে কষ্টগুলো আছে, পেইন গুলো আছে সেগুলোকে ফুয়েল করে তার নিজের ভালোর জন্য, সবার ভালোর জন্য সেটাকে ইউস করতে। এই ছিল আমাদের ১০ টা কোয়েশ্চেনস। গ্রেট আনসার ভাই। ওকে, আর কেউ কোনো কিছু বলতে চান? না, ইউ মানে সামড ইট আপ প্রিটি পারফেক্টলি আমার মনে হয়। মানে সবকিছু ঘিরে কিন্তু আমরা ওই দিন শেষে ওই কারণেই অনেকটা মানে ব্যাটম্যানের প্রতি অনেক বেশি রিলেটেবল ফিল করি। সেটাই আচ্ছা। যে ইনার যে কনফ্লিক্টটা আছে নিজের যে বাবা-মার একটা নাইটমেয়ার ওইটার সঙ্গে রিলিং করতেছে সে নিজে, নিজে বা মানুষকে দেখাইতেছে সে ভালো। ইনার যে কনফ্লিক্টটা আসলে এটা ইন্সপিরেশনাল। ইভেন না এই কারণে না আমার ব্যাটম্যান বিগিনসটা আমি দ্য ব্যাটম্যানের থেকে একটু আগায় রাখি কারণ ব্রুস ওয়েন এন্ড ব্যাটম্যান কিন্তু সত্যটা আলাদাভাবে নোনাল দেখাইছে, ঠিক আছে? যেটা দ্য ব্যাটম্যানে দেখেছে যে ব্রুস ওয়েন যা দ্য ব্যাটম্যান তাই। ব্যাটম্যান ইগো অল্টার ইগো সে ব্যাটম্যান না। হ্যাঁ, সেম পার্সোনালিটি। কিন্তু ব্যাটম্যান জি, বিগিনস এটা আমরা দেখতে পাই ওয়ান্ডার যে ওম্যান বা একটা ক্যারেক্টারও তাকে জিজ্ঞেস করেছিল যে, "তোমার আসল পরিচয় কি?" এবং সে উত্তর হ্যাঁ, হ্যাঁ, দিয়েছিল সে ওইটাই। ব্যাটম্যান। হ্যাঁ, কিন্তু দ্য ব্যাটম্যান বিগিনস কিন্তু শুরুতে দেখি হ্যাঁ, ডেসপারেট ব্রুস। হ্যাঁ, সে আপনি যেটা বললেন হুম, হুম, কিছুক্ষণ হুম। আগে মারতে যায়। হ্যাঁ, বাট সে কিন্তু এক পর্যায়ে নিজেকে সামলে নেয় মানে আমার দরকার। তারপর দ্য ইয়ার ওয়ান অ্যানিমেশনটা যেটা ম্যাট রিভস যেটা নিয়ে ব্যাটম্যান করলো দ্য ব্যাটম্যান। ওখানে কিন্তু আরকি মানুষের সামনে সে আ খুবই আ কি বলা যায় প্লে বয় খুবই ডিসট্যান্ট। জয়ফুল হ্যাঁ, কিন্তু সবটাই অভিনয়।
একদম। তো হ্যাঁ, এটা হ্যাঁ। শিখে আরকি পরিস্থিতি অনেক কিছু বাধ্য করে। কিন্তু দ্য ব্যাটম্যানে যার কারণে অনুপম ভাই আপনার একটু biased আছে ব্যাটম্যানের প্রতি, কিন্তু এটা আপনার স্বীকার করতে হবে যে এই জিনিসটা কিন্তু মানে এইজন্যই সে ব্রুস ওয়েন, যে সে মানুষের সামনে আরেকটা, ভিতরে আরেকটা। কিন্তু দ্য ব্যাটম্যানের সব বাইরে, বাইরে ভিতরে এক। না, আমি একদম এটা স্বীকার করি তো। আমি অনেকে যে এটা একটা আপনার আর্গুমেন্ট আছে না যে ব্রুস ওয়েন আসলে কে? সে কি আসলে ব্যাটম্যান না সে আসলে ব্রুস ওয়েন? হ্যাঁ? ব্রুস ওয়েন নিজের মুখে ব্যাটম্যানই বলে। বাট আই ডোন্ট থিংক হি ইজ অ্যাকচুয়ালি ব্যাটম্যান। ব্যাটম্যান ইজ হিজ ইনার ডিমন। এটাকে সে মানে কন্ট্রোল এবং ম্যানিপুলেট করতেছে অ্যাজ হিজ সোর্স অফ পাওয়ার। হুম? এটা নিয়ে আসলে অনেক লম্বা আর্গুমেন্ট হইতে পারে। বাট মানে দিন শেষে ভাই যেটা বললেন আরকি, মানে ব্যাটম্যানের বাইরে ভিতরে সবই এক। বাট ব্রুস ওয়েনের যে লেয়ার সেটাই মোস্ট প্রবাবলি তার মানে অ্যাকচুয়াল কনশাস, জি, ইনার আজকের কনশাস। আজকের পডকাস্টটা বেশ লম্বা হয়ে গেল। বাট তারপরেও আমরা এটা মেনে নিচ্ছি। কজ এটা হচ্ছে হুম, হুম, ব্যাটম্যান হুম। ডে এবং ব্যাটম্যান এই আসলেই, লং এপিসোডটা ডিজার্ভ করে। সো আসলেই। আজকের এপিসোডটা এতটুকুই থাকবে এবং সবার কাছে আমি প্রশ্ন করতে চাই আরকি যে কমেন্ট সেকশনেও আপনারা বলবেন যে আপনারা ফিউচারে পডকাস্ট গুলোতে কি ধরনের টপিক চান বা কি ধরনের মুভি নিয়ে বা সিরিজ নিয়ে আপনারা আমাদের ডিসকাশন চান। ইন্টারেস্টিং টপিক গুলো শেয়ার করতে পারেন। আমরা বেশ ভালোভাবে আনসার দেওয়ার বা ডিসকাস করার চেষ্টা করব। তো আমাদের পরবর্তী পডকাস্ট হবে নেক্সট সপ্তাহে। আ ধন্যবাদ অনুপম ভাইকে, অনেক, অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই। এহসান ভাইকে, এহসান ভাইকেও ধন্যবাদ, সাদি ভাইকেও ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক আর ইউ। গুড ধন্যবাদ নাইট। দেওয়ার ধন্যবাদ দেওয়ার ছিল অভি ভাইকে, বাট উনি স্যাডলি ইন্টারনেট প্রবলেমের কারণে আমাদের সাথে থাকতে পারলেন না। তবে আশা করি উনি পরবর্তী এপিসোডে আমাদের সাথে থাকবেন এবং যারা একদম। আসতে ছিল না তারাও থাকবে এবং আশা করি আপনারাও যাতে থাকেন। না, অবশ্যই আমরা তো আছি। সমস্যা নেই। আচ্ছা, তো দেখা হবে পরবর্তী পডকাস্টে। টিল দেন, বাই। In the night we dive deep down, Seamy Popcast all around. Harvey tells of Gotham's call, Batman's legacy stands tall. Sinner talk be presence the Lord, shadows creeping evermore. Cape and cowl through ages past, heroes rise while villains clash. Dark night in the city's heart, legends play their fateful part. Echoes through the midnight air, Batman's spirit always there. Bat signal lights the murky sky, podcast whispers how and why. Harvey guides us through the tale, justice never seems to pale. From Gotham streets to Arkham's halls, every story catches all. City talk unravels fate, Batman's courage never late. Jokers laugh a haunting sound, through the podcast it resounds. Every fight, every game, Harvey paints it all in pain. Bat signal lights the murky sky, podcast whispers how and why. Echoes through
the midnight air, Batman's spirit always there.